আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিয়াল রহমানী। সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি সমাস। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি সমাস নিয়ে আমরা আলোচনা করব। সমাস নিয়ে আপনাদের অনেকেই বিপাকে পড়ে যান যে সমাস কি করে সহজ থেকে সহজতর উপায়ে আমরা সলিউশন করতে পারি। প্রত্যেকটা শব্দ দেখেই আমরা কি করে বুঝতে পারি যে আপনার সমাসের কি অবস্থা। আমরা এটা একটু কমেন্ট করে আমরা একটু দেখব। তাহলে আমরা আজকে একটু দেখব সমাসের ক্লাসটা কি। তাহলে আমরা আমাদের ক্লাসে শুরু করে যাচ্ছি। আমরা শুরুতেই চলে যাচ্ছি যে আমরা মূল আলোচনায়। আরও যদি কোথাও আমি প্রত্যেকটা পার্ট পড়ানো শেষে নতুন নতুন করে আমরা কিছু কোয়েশ্চন নিব যে আপনার প্রবলেমটা কোথায় বা কোথায় কোথায় প্রবলেম হতে পারে, এই বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখব। তাহলে দেখুন, সমাস মানে কি? সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ কি? সমাসের তিনটি অর্থ পাওয়া যায়। কি কি অর্থ পাওয়া যায় সমাসের? দেখুন, এক নম্বর অর্থটা কি? এক নম্বর অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ করা। মিলন, একাধিক পদের এক পদে পরিণত করেন, এটাকে বলা হয় সমাস। সমাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, দুইটা তিনটা চারটা পদকে একটা পদে পরিণত করুন, এটাকেই বলা হয় কি সমাস। তাহলে সমাস শব্দের সংজ্ঞাটা কি? এটা তো হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে টার্মিনোলজিক্যাল মিনিং বা পারিভাষিক সংজ্ঞাটা কি? অর্থের সম্বন্ধ আছে, অর্থাৎ অর্থের মিল আছে, এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি পদ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তার মানে অনেকগুলো পদ মিলে একটা পদ হবে, তাহলে তাকেই বলা হয় সমাস। তাহলে অনেকগুলো পদ থেকে একটা পদ গঠনের প্রক্রিয়াকে কি বলে? সমাস বলে। আমি একটা শব্দ লিখলাম, সিংহ চিহ্নিত আসন। দেখুন, সিংহ একটা শব্দ, চিহ্নিত একটা শব্দ, আসন একটা শব্দ। তিনটাই পদ পেলাম। সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। তিনটা পদকে মিলিয়ে আমি কি লিখতে পারি? সিংহাসন। এই যে শব্দটা লিখলাম সিংহাসন, এটার নামই হচ্ছে সমাস। তাহলে দেখুন, আমি যদি বলি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, তাহলে একটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তিনটা পদকে আমি মিলিয়ে লিখলাম, তিনটা পদকে আমি সংক্ষেপে কি লিখলাম? একটা পদে পরিণত করলাম, তার নাম হচ্ছে সিংহাসন। তাহলে সমাস শব্দের অর্থ যদি বলি মিলন, তাহলে সমাস শব্দের মিলনটা কি করে হলে দেখুন, এক, দুই, তিন, তিনটা পদকে মিলিয়ে কি করলাম? একটা পদে পরিণত করলাম। তাহলে সমাস শব্দের অর্থ মিলন। একাধিক পদের এক পদীকরণ, এক দুই তিনটা পদকে মিলে আমি কয়টা পদ বানালাম? একটা পদ বানালাম, এটার নামই সমাস। তাহলে সমাসের সংজ্ঞা হলো দুই বা দুইয়ের বেশি পদ মিলে অথবা একাধিক পদ মিলে একটা পদে পরিণত করাকে বলা হয়। একাধিক মানে কি? একের বেশি মানে দুই, অথবা কখনো দুইয়ের বেশিও হতে পারে। তাহলে দুই অথবা দুইয়ের বেশি পদ মিলে বা একাধিক পদ মিলে যদি একটা পদ হয়, তবে তাকে আমরা কি বলি? সমাস। তাহলে সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। আমরা একটা পড়ে যাচ্ছে এটাতে। সমাস শব্দটাকে যদি আমি ব্যুৎপত্তিগত অর্থ, এটা মাঝে মাঝে এমসিকিউ পরীক্ষায় আসে যে ব্যুৎপত্তিগত অর্থ কি। সমাস শব্দটাকে যখন বানানি হয়েছিল, তাহলে কি সম যোগ অস যোগ অ, আরেকটা প্রত্যয় বসানো যায় লাস্টে, সমাস। সম যোগ অস, হ্যাঁ, যোগ অ। আচ্ছা, আমরা এটাতে যাচ্ছি না। ব্যুৎপত্তিগত অর্থ কি? সমাস শব্দটাকে যখন উৎপন্ন করা হয়, তাহলে সমাস শব্দের প্রথমে কি আছে? সম একটা উপসর্গ আছে, সমাস শব্দটা হচ্ছে উপসর্গ সাধিত, অথবা এটার মধ্যে কি আছে? কৃৎ প্রত্যয় যেহেতু, তাহলে এটা প্রত্যয় সাধিত হয়। এখন আমার পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসবে, সমাস শব্দটি কি সাধিত? প্রত্যয় সাধিত, নাকি সমাস সাধিত, নাকি উপসর্গ সাধিত? একটু কমেন্টে উত্তর দিবেন। আপনাদের কাজ হচ্ছে একটু কষ্ট করে উত্তর দিবেন। তাহলে আমরা মূল বিষয়ে আলোচনা আসলাম। সমাস মানে কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ, অনেকগুলো পদকে এক পদে পরিণত করণ বা একাধিক পদকে এক পদে পরিণত করণ। একাধিক পদকে কয়টা পদে পরিণত করব? একটা পদে পরিণত করব, তার নামই হচ্ছে সমাস। তাহলে সমাসের ক্ষেত্রে আমরা সমাসের কিছু বেসিক আলোচনা করব, কিছু টার্ম। সমাসের ক্ষেত্রে সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। তাহলে আমরা প্রথমে যাব সমস্ত পদ। সমস্ত পদ কোন শব্দটা হতে পারে? একটু আগে আমি দেখিয়েছিলাম, সমাস নিষ্পন্ন পদ যেটা, তাকে বলা হচ্ছে সমস্ত পদ। তাহলে দেখুন, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত, যে শব্দ দ্বারা আমরা সমাস চিনতে পারি, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হলো? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান আমরা লিখলাম সিংহাসন। এই শব্দের মধ্যে সিংহাসন শব্দটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ মানে কি? সমাসের প্রক্রিয়ায় যে শব্দের মাধ্যমে, সমাসের প্রক্রিয়ায় সমাসযুক্ত অথবা সমাসযুক্ত বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। শেষ। তাহলে এখন দেখুন, আমরা এখান থেকে চারটা টার্ম শিখবো। কি কি চারটা টার্ম শিখবো? সমস সমান পদ কোনগুলো, সমস্ত পদ কোনগুলো, সমস সমান পদ কোনগুলো, আর সমস্ত পদ কোনগুলো। সিংহ চিহ্নিত আসন। সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। তাহলে তিনটা পদকে আমি মিলিয়ে একটা পদে যদি পরিণত করি,
তাহলে একটা পদকে তিনটা পদকে মিলিয়ে যদি আমি একটা পদে পরিণত করি তাহলে কি হবে? সিংহাসন। দেখুন এটার নাম সমস্ত পদ। তাহলে দুই বা দুইয়ের বেশি পদ মিলে যদি একটা পদ হয়ে গেল তার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে এই যে অংশটুকু বানালাম এটার নাম হচ্ছে বেশ বাক্য। এটার নাম বেশ বাক্য। বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় এক একটি সমাস সমান পদ। তাহলে এখানে প্রত্যেকটি নাম হচ্ছে সমাস সমান পদ। আমরা সংজ্ঞায় যাব, আমরা আগে বেসিক আলোচনাটা দেখছি। এরপরে যে হচ্ছে সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। এই সমস্ত পদের মধ্যেও দুইটা অংশ থাকবে। প্রথম অংশকে বলে পূর্বপদ আর শেষের অংশকে বলে পরপদ অথবা উত্তরপদ। প্রথম অংশকে বলে পূর্বপদ আর শেষের অংশকে কি বলে? পরপদ অথবা উত্তরপদ বলা হয়। তাহলে দেখুন উত্তর বা পরপদ কি জিনিস? সমাসযুক্ত পদের কি হয়? সমাসযুক্ত পদের পরবর্তী অংশ। পরবর্তী অংশ মানে হচ্ছে পরের অংশ, যেটা তাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। উত্তর বা পরপদ বলা হয়, মানে পরের অংশকে। তাহলে পূর্বপদ কাকে বলা হয়? সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। যে সমস্ত পদ থেকে সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ, তার প্রথম অংশ পূর্বপদ আর শেষের অংশ পরপদ। আচ্ছা, বেশ বাক্য কি বলে? সমস্ত পদ ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার নাম হচ্ছে বেশ বাক্য। সমস্ত পদ ভেঙ্গে যে বাক্য করা হয়, যে বাক্যাংশ তৈরি করা হয় তার নাম সমস্ত পদ। তাহলে সমস্ত পদ কোনটা ছিল? এটার নাম ছিল সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে আমরা এই অংশটুকু পাই, তাহলে এর নাম হচ্ছে বেশ বাক্য। তাহলে যে অংশটুকু পাই তার নাম কি? বেশ বাক্য। বেশ বাক্যের প্রত্যেকটা অংশের নামে এক একটা সমাস সমান পদ। চিহ্ন একটা সমাস সমান, চিহ্নিত একটা সমাস সমান, আসন একটা সমাস সমান। তাহলে সমাস সমান পদ কয়টা হলো? তিনটা। এখানে দুইটা হলেও সমাস সমান হতে পারে, চারটাও হতে পারে। তাহলে এই সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং শেষের অংশকে বলে পরপদ। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি, যে সমাসের আলোচনায়। সমাসের প্রকার কি? সমাস কয় প্রকার? সমাস মূলত 6 প্রকার। সমাস মূলত 6 প্রকার। তাহলে আমরা দেখি, আমরা নতুন বোর্ড বইয়ের মধ্যে এবং পুরাতন বোর্ড বইয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বইয়ে তেমন কোনো পার্থক্য আমরা পাই না। তাহলে আমরা জানি পদের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার: পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, উভয়পদ প্রধান, অন্যপদ প্রধান। এখানেও সমাস 4 প্রকার। কি কি? এক নম্বরে আমরা যাচ্ছি পূর্বপদ প্রধান। যদি বলি তাহলে তার নাম কি? পূর্বপদ প্রধান যদি হয় তাহলে তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস, এটা একটা। পরপদ প্রধান সমাস 3টা: তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। এই 3টা হচ্ছে কি? পরপদ প্রধান। তাহলে উভয়পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, অন্যপদ প্রধান বহুব্রীহি সমাস। তো আমরা এই দিক থেকে এখনই ভাববো না, এটা আমি লাস্টের দিকে একটু ফিনিশিং দিয়ে দেবো, যে নতুন বোর্ড বইয়ের আলোকে কোনটা প্রাধান্য দিব। তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। সমাস সাধারণত কত প্রকার? 6 প্রকার। প্রথম প্রকারের নাম কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা একটু আলোচনা করব, যে 6 প্রকার সমাসের মধ্যে কোনটাই কোন পদের অর্থে প্রাধান্য পাই? তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, তিনটাতে কোন পদের প্রাধান্য পাই? পরপদ। দ্বন্দ্ব সমাসের 2টা পদের মধ্যে 2টা পদেরই অর্থের প্রাধান্য পাই। অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য পাই। এতটুকু আলোচনা থেকে আমরা আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কর্তৃক নিয়ে একটা প্রশ্ন দেখব, আপনারা উত্তর দিবেন। আমরা আইবিএ কর্তৃক কৃত একটা প্রশ্ন নিচ্ছি, আমরা এই প্রশ্নের উত্তর দিবেন যে সমাস থেকে কি প্রশ্ন আইবিএ প্রশ্ন করে। আইবিএ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের ধরনটা কি হবে? মা বাবা এর বিপরীত সমাস কোনটি? এক নম্বরে দিলাম শৌচালা, শৌচালা, মন মাঝি, চৌরাস্তা, চৌরাস্তা, তুষার শোভা। উত্তর দিবেন, দ্রুত কমেন্টে উত্তর দিবেন। আপনাদের উত্তর দেখার পর আমি একটু কারেকশন করব, যে মা বাবা এর বিপরীত সমাস কোনটি। দেখুন এখান থেকে পদের প্রাধান্যটা আমাকে কেন বুঝতে হয়। আমি সব সমাস পারি, কোনটা দ্বন্দ্ব, কোনটা কর্মধারী, কোনটা তৎপুরুষ, কোনটা অব্যয়ীভাব, কোনটা দ্বিগু, আমি সবই পারি। কিন্তু প্রশ্ন আসলে এমন ভাবে যে মা বাবা এর বিপরীত সমাস কোনটি। এটা আমাদের সময় আইবিএতে একবার এসেছে, বিপরীত সমাস কোনটি, বিপরীত সমাস কোনটি। তাহলে আমরা প্রথমে দেখবো মা বাবা, এটা আমাদের কোন পদের অর্থের প্রাধান্য পাই? মা বাবা। মা বলতে মাকেও বুঝি, বাবা বলতে বাবাকেও বুঝি, তাহলে 2টা পদের অর্থের প্রাধান্য পাই। এই দিক থেকে দেখুন, এই দিক থেকে আমরা একটু দেখব যে মা বাবার বিপরীত সমাস কোনটা হতে পারে। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি করে? 2টার মধ্যে 2টা পদের উভয় পদের অর্থের প্রাধান্য পাই। আর বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কোনটির অর্থ না বুঝে অন্য অর্থ প্রকাশ করে, তাহলে তাকে বহুব্রীহি সমাস বলে। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। কর্মধারয় এবং দ্বিগু, তৎপুরুষ, এই 3টার বিপরীত সমাস কোনটি হবে? এই 3টার বিপরীত সমাস হচ্ছে অব্যয়ীভাব।
কারণ এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাই আর এখানে পরপদের অর্থের প্রাধান্য পাই। এখানে দেখুন আপনি সমাস সব বুঝেন, সব ধরতে পারেন, কিন্তু সিস্টেমটা যখন একটু ঘুরিয়ে দেই তখন আমরা ধরতে পারি না। তাহলে তখন আমাদের কি করতে হবে? তখন আমরা এই বিষয়টাকে কিভাবে সহজে আয়ত্তে নিতে পারি এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব। তাহলে দেখুন, মা বাবা এর বিপরীত কি? মা বাবা, মন মাঝি বলতে আমরা মনকে বুঝি না, মাঝিকে বুঝি। চৌরাস্তা বলতে আমরা চৌকে বুঝি না, মূলত রাস্তাকে বুঝি, পরপদ। তুষার শুভ্র বলতে আমরা তুষারকে বুঝি না, শুভ্রকে বুঝি। তিনটাই কর্মধারয় সমাস। শৌচালয় বলতে আমরা কাকে বুঝি? চৌকে বুঝি না চালাকে বুঝি, নাকি চারটা চাল আছে জাস্ট এমন একটা ঘরকে বুঝি? শৌচালয় বলতে আমরা কি বুঝি? যার চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি, চৌচালা। শৌচালয় বলতে আমরা কি বুঝি? যার চারটা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। তাহলে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য একটা বিষয়কে বোঝানো হয়েছে, তার নামে হচ্ছে কি? শৌচালা, অর্থাৎ কি? ঘর। তাহলে এদিক থেকে মা বাবার বিপরীত সমাস হচ্ছে চৌচালা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা সমাসে যাওয়ার আগেই আমরা একটু ধরে নিলাম আপনাকে সমাসের প্রত্যেকটা লাইন কি লাইন ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে, নতুবা যে এই সমস্যায় পড়ে যাবেন সেটা হচ্ছে প্রশ্ন দেখে আপনি ভাববেন আমার কমন পড়েনি, আমি সব পারি কিন্তু প্রশ্নটা কমন ছিল না, এরকম যেন না হয়। এখন আমরা মূল আলোচনায় যাব। প্রশ্ন যেভাবেই করুক না কেন, আমাকে সমাস থেকে প্রশ্ন করেছে, আমাকে উত্তর দিয়ে আসতেই হবে। শেষ। এখন আমরা যাব হচ্ছে সমাস সাধারণত 6 প্রকার। প্রথমে যাবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস মানে কি? যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য পাই। দুইটা শব্দ থাকলে দুইটা পদ থাকলে দুটিরই অর্থের প্রাধান্য পাবে, আর যদি তিনটি পদ থাকে তিনটি পদের অর্থের প্রাধান্য পাবে। আচ্ছা, এরপরে আসুন, চারটি পদ থাকলে চারটি পদের অর্থের প্রাধান্য পাবে। যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য পাই তাকে দ্বন্দ্ব সমাস। এর বাইরে কোনো সংজ্ঞা আপনার জানা দরকার নেই। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া অথবা মিলন। কি করে জোড়া বা মিলন হয় আমরা এটা একটু দেখব। দ্বন্দ্ব সমাস হয় 11 ভাবে। আপনি 9-10 বোর্ড বইটা একটু ফলো করবেন। দ্বন্দ্ব সমাস কয়ভাবে হয়? 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়। প্রথমে দেখুন কি কি মিলনার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাস। মিলনার্থক শব্দটা কি? দুটো শব্দের মধ্যে একটা কমন মিল আছে, বেসিক একটা মিল আছে। তাহলে মশা দ্বারা মশাকে বুঝি, আপনি কি করে প্রমাণ করবেন এটা দ্বন্দ্ব সমাস? মশা দ্বারা মশাকে বুঝি, মাসি দ্বারা মাসিকে বুঝি, মাসি দ্বারা মাসিকে বুঝি, পিসি দ্বারা পিসিকে বুঝি, তাহলে দ্বন্দ্ব সমাস শেষ। এখন আসুন মিলটা কি? মশা এবং মাসি একই জাতীয় প্রাণী, এই জন্য দুজনের মধ্যে একটা মিল আছে। মাসি পিসি, মাসি মানে মায়ের বোন, পিসি মানে বাবার বোন, তাহলে এই দিক থেকে কমন একটা মিল আছে। তাহলে দেখুন, যে সমাসে দুই পদের মধ্যে বা সমান পদগুলোর মধ্যে অভিন্ন সম্পর্ক বোঝায়। অভিন্ন সম্পর্ক কিরকম? অভিন্ন সম্পর্ক যদি আমরা এখানে বলি, আমাদের ব্যাংকের একটা প্রশ্ন ছিল, বাংলাদেশ ব্যাংকের, চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব সমাস। এখন দেখুন ওরা বলে নাই যে কোন সমাস। চা বিস্কুট দুইটার মধ্যে একটা মিল আছে। কি মিল আছে চা বিস্কিটের মধ্যে? একটু কমেন্টে লিখবেন যে চা এবং বিস্কিটের মধ্যে কি মিল আছে। তাহলে আমাদের মিলটা কি? যে আমরা খাওয়ার সময় চা দিয়ে বিস্কিট খাই, এটাই মিল। আচ্ছা, এখন আসুন, আমরা চা দিয়ে কিন্তু কখনো ভাত খাই না, এক হাতে ভাত খাচ্ছি আর এক হাতে চা খাচ্ছি, এরকম না। তাহলে চা বিস্কিট এটাও হচ্ছে দ্বন্দ্ব, চা দ্বারা চাকে বুঝি, বিস্কিট দ্বারা বিস্কিটকে বুঝি। কিন্তু সমস্যাটা কোথায়? মিলটা কোথায়? আমাদের দুটাকে একসাথে খাই, একটা অভিন্ন সম্পর্ক বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। 11 ভাবে দ্বন্দ্ব সমাস হয়। আমরা এটা একটা একটা করে দেখবো। তাহলে প্রথমে কি দেখলাম? মিলনার্থক শব্দ। মিল আছে এমন দুটো শব্দ আসলেই তাকে বলে কি? দ্বন্দ্ব সমাস। তাহলে 2 নম্বরে যাবেন, কি আছে? বিরোধার্থক। বিরোধার্থক মানে কি? একটার সাথে আরেকটা সম্পর্ক ভালো না, বৈরী সম্পর্ক বোঝাই, খারাপ সম্পর্ক বোঝাই, ভিন্ন সম্পর্ক বোঝাই, শত্রুতার সম্পর্ক বোঝাই, এমন দুটি শব্দ যদি আসে তবে সেটাই হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব সমাস? বিরোধার্থক দ্বন্দ্ব। কিরকম বিরোধার্থক দ্বন্দ্ব? দেখুন কি আছে? ওহি নকুল। ওহি নকুল বলতে ওহি দ্বারা আমরা বুঝি সাপকে, নকুল দ্বারা বেজিকে। একজন আরেকজনের সাথে দেখা হলেই মারামারি শুরু করে। দা কুমড়া একটা আরেকটাকে কেটে ফেলে, দা এবং কুমড়া একটা আরেকটাকে কেটে ফেলে, তার মানে সম্পর্কটা দুইজনের মধ্যে কেমন? সম্পর্ক কি ভালো? না, ভালো না। তাহলে এটাকে বলে বিরোধার্থক, নট বিপরীত না, কিন্তু এটা হচ্ছে বিরোধার্থক। বিরোধার্থক দুটি শব্দ আসলেও তাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব, তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব। তাহলে এরপরে আসুন, বিরোধার্থক শব্দ আসলে তাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব। বিপরীত মানে কি? একটার বিপরীতে আরেকটা। যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরোধী ভাব প্রকাশ করে, অর্থাৎ বিপরীত শব্দ ভাব অর্থ প্রকাশ করে, ডিরেক্ট বিপরীত। বিপরীত মানে হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে একটা শব্দের একটা ঠিক অ্যান্টোনিম, যেটাকে আমরা বলি অ্যান্টোনিম। একটা শব্দের বিপরীতে আরেকটা শব্দ আসলে, পৃথিবীর যে কোনো প্রান্তের দুটা বিপরীত শব্দ আসলে তাকে বলে, যে কোনো প্রান্তের দুটা বিপরীত শব্দ যদি আসে তবে তাকে বলে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। আচ্ছা, এখন আমরা দেখবো লাভ ক্ষতি। লাভ এবং ক্ষতি দুটোকে এক জিনিস নাকি ভিন্ন জিনিস? একেবারে ঠিক অ্যান্টোনিম বোঝাচ্ছে, একেবারে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত বোঝাই, একটার বিপরীত আরেকটি। এখন মাথায় রাখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভাষার যে কোনো দুইটা বিপরীত শব্দ আসলেই দ্বন্দ্ব, আপনার অন্য কিছু ভাবার সময় নেই।
অন্য কোনো কিছু ভাবার সময় আপনার হাতে নেই। এটা বিপরীতার্থক, এটা কি দ্বন্দ্ব, এটা কি কর্মধারয়, এটা কি তৎপুরুষ, এটা কি বহুব্রীহি, এটা কি অব্যয়ীভাব, কিচ্ছু ভাবার সময় নেই। বিপরীত শব্দ আসছে তার মানে দ্বন্দ্ব। কোন অর্থে দ্বন্দ্ব? বিপরীতার্থক। ছেলের বিপরীতে বুড়ো, স্বর্গের বিপরীতে নরক, ভালোর বিপরীতে মন্দ। শেষ। বিপরীত শব্দ আসছে তার মানে দ্বন্দ্ব সমাস, এর বাইরে কোনো শব্দ নাই। বিপরীতার্থক যে কোনো দুইটা বিপরীতার্থক শব্দ আসলেই দ্বন্দ্ব সমাস। শেষ। আবার দেখুন, বিপরীতের বিপরীত সাথে আরেকটা শব্দ আছে সমার্থক শব্দ যুগে। যে কোনো সমার্থক, সমার্থক মানে কি একই অর্থের দুটি শব্দ যদি আসে, সমার্থক মানে কি সিনোনিম, অর্থাৎ একই অর্থের দুইটা শব্দ যদি আসে, সিমিলার মিনিংস যদি থাকে, তবে সেটাই দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব, তাহলে হচ্ছে সমার্থক শব্দ যুগে। যেমন দেখুন চিঠি ও পত্র, তাহলে দেখুন চিঠি, চিঠি যে জিনিস, পত্র একই জিনিস। পত্র দিও আমাকে বা চিঠি দিও একই জিনিস। মোল্লা মৌলবী দুটাই হুজুর মানুষ। হাট ও বাজার, হাট বাজার, হ্যাঁ এই টাইপের যত শব্দ আছে, যত শব্দ আছে, টাকা পয়সা, হাট বাজার, ধন দৌলত, হ্যাঁ আচ্ছা টাকা কড়ি, এই টাইপের যত সমার্থক শব্দ আছে আসলেই দ্বন্দ্ব। আপনার কোনো কিছু ভাবা দরকার নেই এদিকে অব্যয়ীভাব হবে কিনা, কর্মধারী হবে কিনা, বহুব্রী হবে কিনা। তাহলে দুইটা বিপরীত শব্দ অথবা দুটি সমার্থক শব্দ আসলেই সেটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। শেষ। যদি বলে কোন অর্থে, শব্দটা খেয়াল করবেন, বিপরীত থাকলে বিপরীতার্থক, আর যদি সমার্থক থাকে তাহলে কি হবে? সমার্থক অর্থে দ্বন্দ্ব সমাস। এখন আমরা যাবো হচ্ছে সংখ্যাবাচক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। যে কোনো দুইটা সংখ্যা, যে কোনো, যে সমাসের পূর্বপদ পরপদ উভয় দ্বারা সংখ্যা বোঝায়। শেষ। 70 একটা সংখ্যা, 80 একটা সংখ্যা, লক্ষ অথবা কোটি, লক্ষ কোটি, 20 ও 25, 20 25, 7 ও 5, 7 5। এখন বললাম 1 2, 2 3, 3 4, 4 5, 9 6, 7 17, 19 20, যে কোনো দুইটা সংখ্যা আসলেই দ্বন্দ্ব। যদি বলে কোন অর্থে? সংখ্যাবাচক। যে কোনো দুইটা শব্দ সংখ্যা আসলেই দ্বন্দ্ব। যদি বলে কোন অর্থে, তাহলে হবে সংখ্যাবাচক অর্থে দ্বন্দ্ব সমাস। এরপরে যেমন অঙ্গবাচক, 9-10 বোর্ড বই হুবহু লেখা আছে, 9-10 বোর্ড বই হুবহু লেখা। আমাদের আজকের ক্লাসটি প্রযোজ্য যারা ব্যাংক প্রত্যাশী, যারা ব্যাংকে পরীক্ষা দেবেন, বাংলাদেশ ব্যাংক, আদার্স অন্যান্য কম্বাইন্ড ব্যাংক অথবা প্রাইভেট ব্যাংক, বিসিএস সহ পিএসসির অধীনের সকল পরীক্ষা, প্রাইমারি, নিবন্ধন, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত যে বা যারা বাংলা ব্যাকরণের সমাস পড়ান, অথবা যদি আপনি মাধ্যমিক স্কুলের শিক্ষক হন, তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য। সমাস মানে একই জিনিস, যেটা আসে নিবন্ধন পরীক্ষায়, যেভাবে আসে এই প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায়, ঠিক একইভাবে পিএসসি এবং ব্যাংক, সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষার্থীদের জন্য একই বিষয়, ব্যাংকের জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য। এখন আসুন এখানে আমরা একটু দেখব, এখানে কি বলছে? অঙ্গবাচক শব্দযুগে যে কোনো দুইটা অঙ্গের নাম, নাক মুখ, নাক কান, মাথা মুন্ডু, দুইটা অঙ্গ, হাত পা, বুক পিঠ, চোখ কান, মাথা মুন্ডু, যে কোনো দুইটা অঙ্গ আসলেই তাকে বলে দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব সমাস, তাহলে কি উত্তর দিবেন? অঙ্গবাচক দ্বন্দ্ব। ওকে, তাহলে আমরা যাচ্ছি এরপরের অংশটুকু। এরপরের অংশ কি আছে? অঙ্গবাচক শব্দ পড়লাম, সংখ্যাবাচক শব্দ পড়লাম, সমার্থক শব্দ পড়লাম, প্রায় সমার্থক শব্দ পড়ব। সহচর শব্দযুগে অথবা প্রায় সমার্থক শব্দযুগে দেখুন যে সমাসের পূর্বপদ এবং পরপদ সহচর হিসাবে যুক্ত হয়। যেমন কাপড় চুপড়। দেখুন আমরা চুপড় শব্দের কোনো অর্থ আছে? অর্থ নাই। আপনি কাপড়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন যে দাদা আমাকে কয়েকটা চুপড় দেখান, তখন দাদার অবস্থা কি হবে? ওই যে বিক্রেতা, সে আপনাকে কি দিবে? চুপড় কি দিবে? না। কিন্তু আমরা তো সারাক্ষণ ইউজ করি, কাপড়ের সাথে চুপড় শব্দটা সবসময় ব্যবহার করি। এই যে ব্যবহার করলাম কাপড়ের সাথে চুপড়, এটিকে প্রায় সমার্থক অথবা সহচর শব্দ হিসাবে ইউজ করি, ব্যবহার করি। চায়ের দোকানে গিয়ে আমরা বলি মামা চাটা কিছু দেন, টায়ের মানেটা কি? টায়ের কোনো অর্থ নাই, তাহলে আমরা চায়ের সাথে এটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়েছি। হ্যাঁ, খানা পিনা, বললাম না যে ভাই আসছেন বাসায়, একটু খানা পিনা করে যান। এই যে খানা পিনা করে যান শব্দটা বললাম, খানা শব্দের অর্থ খাওয়া বুঝলাম, পিনা শব্দের অর্থ কি? নাই। তাহলে আমরা খানার সাথে ব্যবহার করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়েছি যে এটাকে তার প্রায় সমার্থক শব্দ হিসাবে ধরে নিয়েছি। এমন শব্দ আসলেই তবে তাকে বলে হচ্ছে কি শব্দ? প্রায় সমার্থক অথবা সহচর শব্দযুগে দ্বন্দ্ব সমাস। সে ডিরেক্ট শব্দটা সরাসরি সমার্থক না, কিন্তু সমার্থকের মতো কাজ করে। শেষ। এরপরে যেমন হচ্ছে দুটি সর্বনাম যুগে যে কোনো দুইটা সর্বনাম, যে সে, যিনি তিনি, যেমন তেমন, যত তত, যখন তখন, যে কোনো দুইটা সর্বনাম আসলেই তাকে বলে দ্বন্দ্ব সমাস। যদি বলে কোন অর্থে দ্বন্দ্ব সমাস, তাহলে সেটা হবে সর্বনাম যুগে দ্বন্দ্ব সমাস। আপনি যদি পারেন, আমার এখানে তো একটা দুইটা তিনটা করে 4টা করে স্ক্রিনে উদাহরণ দেওয়া আছে, যদি আপনি মনে করেন আমি আর চেয়ে ভালো উদাহরণ পারি, কমেন্টে লিখে ফেলবেন। যখন যা পড়াচ্ছি এরকম দুই একটা উদাহরণ আপনি কমেন্টে লিখবেন। হ্যাঁ, আপনি কমেন্টে আরো দুই একটা করে উদাহরণ লিখবেন। তার মানে আপনি আজকের ক্লাসটা রিভিউ করছেন, কোথায় মানে যেটা পারেন সেটার দুই একটা উত্তর লিখে ফেলবেন, আর যেটা না পারেন সেটা বুঝবেন। দুটি বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। এই ক্ষেত্রে আমরা আসুন, এখানে একটু কনফিউশন আছে। বিশেষণ মানে কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি বুঝাই, যেমন কি আছে ভালো একটা অবস্থা, মন্দ একটা অবস্থা, দুটা বিশেষণ। তাহলে যদি দুটা বিশেষণ হয়, তাহলে বিশেষণ যুগে দ্বন্দ্ব সমাস। আবার দেখুন ভালোর বিপরীতে কি হয়? মন্দ।
ভালোর বিপরীতে কি হয়? মন্দ হয়। তাহলে এটাই হচ্ছে কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হয়। তাহলে তো আমি বিপাকে পড়ে গেলাম যে আমি উত্তর কোনটা দিব, বিপরীতার্থক দ্বন্দ্ব নাকি হচ্ছে বিশেষণযোগে দ্বন্দ্ব। এখানে দেখবেন উত্তর দেওয়া থাকবে এ প্লাস বি। ছোট ও বড়, ছোট একটা অবস্থা, বড় একটা অবস্থা, তাহলে দেখবেন ছোট ও বড়, তাহলে দুইটাই সঠিক। ছোটর বিপরীতে কি আছে? বড়। আবার ছোট একটা অবস্থা, বড় একটা অবস্থা, তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হয়। তবে এখানে ম্যাক্সিমাম যদি এরকম উত্তর থাকে, যদিও এখানে কনফিউশন তেমন করে না, যদিও দুইটা একসাথে থাকে, তাহলে প্রথমটি উত্তর দিবেন। আমি আমার ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এটা বিস্তারিত বলে থাকি, বিস্তারিত আমরা এটাকে বলে থাকি। তাহলে এরপরে আসুন দুটি ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস। ক্রিয়াযোগে আসলে আরেকটু ঝামেলা হবে। যেমন দেখুন, আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, ক্রিয়াবাচক দ্বন্দ্ব। আবার তো আসার বিপরীতে কি আছে? যাওয়া আছে, বিপরীতার্থক হয়। তাহলে উত্তরগুলো একটু দেখে শুনে উত্তর দেবেন, একটু দেখে শুনে উত্তর দিবেন। বলা একটা কাজ, কওয়া একটা কাজ, বলা একটা কাজ, কওয়া একটা কাজ, বলা কওয়া, তাহলে ক্রিয়াবাচক দ্বন্দ্ব হয়। এখন দেখুন, বলা এবং কওয়া দুটি সমার্থক শব্দ হতে পারে, দুটি সমার্থক শব্দই হবে। তাহলে অপশনে গিয়ে যদি দেখেন সমার্থক দ্বন্দ্ব, সমার্থে দ্বন্দ্ব, তাহলেও সমস্যা নেই, উত্তর সঠিক। যদি দেখেন না ক্রিয়াবাচক দ্বন্দ্ব, কেন ক্রিয়াবাচক দ্বন্দ্ব হবে? যে একটার সাথে আরেকটা, দুইটা হচ্ছে কি কাজ করা বোঝায়, একটাই বলা, একটা কওয়া। বলা যে জিনিস, কওয়া কিন্তু একই জিনিস, এই জন্য এটাকে বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আসুন দ্বন্দ্ব সমাস 11 ভাবে হয়, 9, 10 বোর্ড বইটা আমরা পুরোপুরি ফলো করব। এরপরে আমরা যাব দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকার আছে। দ্বন্দ্ব সমাসের বেশ কিছু প্রকার আছে। বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কাকে বলে? যে সমাসে দুইয়ের বেশি পদ থাকে, যে সমাসে দুইয়ের বেশি পদ, নাক কান অঙ্গবাচক দ্বন্দ্ব। কিন্তু যদি আমি বলি নাক কান গলা, কয়টা পদ বললাম? 3টা, তাহলে তার নামই হচ্ছে বহুপদী। এখন আমি যদি বলি বিবি সাহেব, মানে হাজব্যান্ড ওয়াইফ, জায়াপতি দম্পতি, তাহলে এটা হচ্ছে কোন ধরনের শব্দ হবে? এটা তো সাধারণ। কিন্তু যখন বলবো বিবি সাহেব গোলাম, 3টা পদ, তাকে বলে বহুপদী দ্বন্দ্ব। এখন আসুন হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বের মানে এটা কি? একশেষ দ্বন্দ্বটা কি হবে? একশেষ দ্বন্দ্ব, একটা শব্দ দ্বারা বাক্য শেষ হবে, তাকে বলে একশেষ দ্বন্দ্ব। একটা শব্দ দ্বারা কোনো একটা বাক্য শেষ হবে। সাপোজ আমি লাস্ট কমেন্ট দেখছি, নার্গিস আক্তার নেওয়া দেওয়া লিখছেন, থ্যাংক ইউ। আমি নার্গিসের বাসার সামনে দিয়ে যাচ্ছি আর দুজন স্টুডেন্টকে নিয়ে। উনি আমাকে বললো যে স্যার এটাই নার্গিসদের বাড়ি, তাহলে ওই বাড়ির সবাইকে নার্গিস? অথবা নার্গিসের মাকে জিজ্ঞাসা করলাম যে আন্টি নার্গিস কোথায়? নার্গিসের মা বলল যে নার্গিসরা ঘুমাচ্ছে। আমি ওখানে গিয়ে দেখলাম ওরা 3 বোন ঘুমাচ্ছে। তাহলে 3 বোনই কি নার্গিস? না। তাহলে ওই যে নার্গিসরা শব্দটা দ্বারা তার মা কি বলেছে? নার্গিস ও তার বোনেরা, এক শব্দ দ্বারা সব বলে দিয়েছে। আমি যখন আপনাকে নিয়ে নার্গিসদের বাড়ির সামনে দিয়ে গেলাম, যাওয়ার সময় আপনি বললেন স্যার এটাই নার্গিসদের বাড়ি। ওই যে নার্গিস একটা শব্দ দ্বারা বাকি সবাইকে বোঝানো হয়েছে, এটাকে বলে একশেষ। এগুলো চাকরি পরীক্ষায় এখন আসে না, এগুলো চাকরি পরীক্ষার জন্য প্রযোজ্য নয়। এখন আমরা যাব হচ্ছে মূল আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটার নাম হচ্ছে অলুক সমাস। অলুক মানে কি? যে সমাসে সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, যে সমাসে সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে বলে অলুক সমাস। অলুক 3টা সমাসে আছে, দেখুন খুবই গুরুত্বপূর্ণ। যে সমাসের বিভক্তি সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে, সমস্ত পদে কি থাকে? অক্ষুণ্ণ থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, তাকে অলুক সমাস বলে বা অলুক বলে। অলুক সমাস 3 প্রকার: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। তাহলে দেখুন অলুক দ্বন্দ্বে কয়টা বিভক্তি থাকবে? 2টা। তৎপুরুষ এবং বহুব্রীহিতে বিভক্তি কয়টি থাকবে? 1টি বিভক্তি। খুব খেয়াল করে দেখুন, আমি কি করে বুঝবো? আমি 3টা একসাথে ক্লিয়ার করব। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং কি অলুক বহুব্রীহি। আমরা 3টা সমাস, 3টা অলুক একসাথে ক্লিয়ার করব, যেন একটা পরে একটা পরবর্তীতে কনফিউশনে না পড়ি। তাহলে আমরা প্রথমেই যাব অলুক দ্বন্দ্ব। যে সমাসে 2টি বিভক্তি থাকবে, কয়টি বিভক্তি? 2টি বিভক্তি, তাহলে তার নাম অলুক দ্বন্দ্ব। একটা থাকলে তো বিপদ, আমি কেমনে বুঝবো এটা অলুক তৎপুরুষ নাকি অলুক বহুব্রীহি? এটা আমি কি করে বুঝবো? তাহলে অলুক তৎপুরুষ মানে হচ্ছে একটা বিভক্তি থাকবে, কিন্তু বিভক্তি হিসেবে র অথবা এর থাকবে, আর এখানে বিভক্তি হিসাবে এ অথবা অন্তঃস্ন অ থাকবে। তাহলে কি দেখলাম? বিভক্তি হিসাবে কি থাকতেছে? এ অথবা অন্তঃস্ন অ, আর এখানে থাকতেছে র বা এর। তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে যে একটা শব্দ দেখে বিভক্তি কি আছে, কোন বিভক্তি আছে। আমরা আরেকটু ক্লিয়ার করি, আমি জানি এটা অনেকটা সহজ, কিন্তু আপনাকে আমি আরেকটু ক্লিয়ার করব। একটা শব্দ দেখে আমি কি করে বুঝবো? দেখুন বিভক্তি মানে কি? মূল শব্দের অতিরিক্ত যা আছে তার নাম বিভক্তি। এখানে দেখুন সোনার তরী, মূল শব্দটা হচ্ছে সোনা আর মূল শব্দটা হচ্ছে তরী। তাহলে সোনার তরী দ্বারা আমরা কি বোঝাচ্ছি? সোনার তরীকেই বোঝাচ্ছি। এখন আমি বললাম কলের গান, একটা শব্দ অতিরিক্ত লিখলাম, কলের গান।
তাহলে কলের গান দ্বারা আমরা কাকে বুঝি? কলকে নাকি গানকে? গানকে বুঝি। মূল শব্দ এখানে কল, এখানে গান, অতিরিক্ত কি আছে? এর আছে। তাহলে এখানে বিভক্তি কয়টা? একটা। তাহলে এখানে দেখুন দুধে বাতে, দুধে ও বাতে, দুধে বাতে, মূল শব্দের মধ্যে হচ্ছে দুধ আর ভাত, অতিরিক্ত আছে এ, এখানে অতিরিক্ত আছে এ। মূল শব্দ কানে খাটো, মূল শব্দ কান আর খাটো, অতিরিক্ত আছে এ। আমি জাস্ট বিভক্তিটা আইডেন্টিফাই করছি। রাজাই রাজাই লড়াই, উলু খাগড়াই প্রাণান্ত, নিশ্চয়ই পড়ে আসছেন, পড়ে থাকবেন। রাজাই রাজাই লড়াই, কাজ কি? রাজাই ও রাজাই, রাজাই রাজাই, অন্তস্ন অ, অন্তস্ন অ, একই বিভক্তি দুইবার আছে, তাহলে তার নাম অলুক দ্বন্দ্ব। এটার নাম হচ্ছে অলুক তৎপুরুষ, কারণ এখানে কি আছে? র আছে, সোনার্তরী র, আর এখানে আছে এর। এখন দেখুন তৎপুরুষ হওয়ার শর্তে কি? পরপদকে বোঝাবে। কলের গান আমরা মূলত কলকে বুঝি না, মূলত কাকে বুঝি? গানকে বুঝি। সোনার্তরী দ্বারা আমরা মূলত কাকে বুঝি? সোনাকে বুঝি, নাকি সোনার দ্বারা নির্মিত তরী, সোনার তরী, অর্থাৎ সোনার তরীকেই বুঝি, তরীটাকে বুঝি, মূলত একটা নৌকাকে বুঝি। তাহলে দেখুন দুধে বাতে দ্বারা কাকে বুঝি? দুধে বাতে এখানে কয়টা বিভক্তি আছে? দুইটা। যেহেতু দুইটা বিভক্তি আছে, তাহলে তার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। যে কোনো দুইটা, এ আছে, এ থাকলেও দুইটা, সমস্যা নেই। অন্তঃস্ন আছে দুইটা, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন লিখলাম গলাই গামছা। গলাই গামছা মানে গলাই গামছা মানে গলাই গামছা। তাহলে গলা মূল শব্দ আর গামছা মূল শব্দ, তাহলে অতিরিক্ত কি আছে এখানে? অন্তঃস্ন অ। তাহলে এই যে অন্তঃস্ন কোন বিভক্তি? অন্তঃস্ন থাকলে কি হয়? অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহির আরেকটু ক্লিয়ার হবো যে এটা কি করে আমরা একটু প্রমাণ করব। আমরা শুদ্ধি পরীক্ষা করব যে অঙ্কের ক্ষেত্রে আমরা যখন গণিত করি, ম্যাথ করি, তখন দেখবেন সোহাগ স্যার, রফিক স্যার শুদ্ধি পরীক্ষা করে দেয় আপনাদেরকে, যে আচ্ছা লাস্টে অঙ্কটা আমার ঠিক আছে কিনা। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করব। সোনার তরী এই শব্দটা এবং কলের গান দুইটা আমাদের পরপদকে বোঝাচ্ছে, তাই তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পেয়েছে। এখান থেকে দেখুন গলায় গামছা দ্বারা আমরা গলাকেও বুঝি না, গামছাকেও বুঝি না, একজন মানুষকেও বুঝি যার গলার মধ্যে কি ঝোলানো? গামছা ঝোলানো। কানে খাটো দ্বারা কানকেও বুঝি না, খাটোকেও বুঝি না, একজন ব্যক্তিকে বুঝি যার কি আছে? কানে কম শোনার সমস্যা আছে, একটা ব্যক্তিকে বুঝি। তাহলে আমরা একটু একটা প্রশ্ন আপনার কাছে চাইবো, সেটা হচ্ছে ছেলে মেয়ে, অথবা জলে স্থলে যদি বলি, জলে স্থলে, তাহলে জলে একটা শব্দ, স্থলে একটা শব্দ, জলে স্থলে। তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কেন? মূল শব্দ জল আর স্থল, অতিরিক্ত কি আছে? এ এ। যেহেতু অতিরিক্ত কি আছে? এ আছে অতিরিক্ত, যেহেতু অতিরিক্ত এ আছে, তাহলে এটার নাম কি হবে? অলুক, অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা একটু যাচ্ছি, আমরা একটু যাব হচ্ছে অলুক দ্বন্দ্বের বাইরে। অলুক দুটা প্র্যাকটিস করতে দিচ্ছি, জাস্ট একটা শব্দ চাচ্ছি আপনার কাছে, আপনি একটু কমেন্টে উত্তর লিখবেন যে ছেলে মেয়ে এটা কোন অলুক? অলুক দ্বন্দ্ব নাকি অলুক তৎপুরুষ নাকি অলুক বহুব্রীহি? ছেলে মেয়ে। তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, একটু বুঝে শুনে উত্তর দিবেন। অলুক দ্বন্দ্ব হবে নাকি অলুক তৎপুরুষ নাকি অলুক বহুব্রীহি নাকি আদার্স অন্য কিছু হবে? যে সমাসে দুইটা, যে কোনো দুইটা বিভক্তি থাকলে তার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। একটা বিভক্তি র বা এর আছে, তাহলে তার নাম অলুক তৎপুরুষ। একটা বিভক্তি এ অথবা অন্তঃস্ন অ আছে, তাহলে তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। কিন্তু না, আপনারা অনেকেই ভুল করেছেন, ছেলে মেয়ে এটা অলুক সমাস না। তাহলে বিভক্তি বাদ দেন, বিভক্তি বাদ দিলে কি থাকে? মূল শব্দ সেল, আর এখানে মূল শব্দ কি থাকে? মেয়। আচ্ছা বলুন তো, বলুন তো, মূল শব্দ কি সেল নাকি ছেলে? মূল শব্দ কি সেল নাকি ছেলে? এই অলুক বহুব্রীহিও লিখছেন এক দুইজন, মূল শব্দ কি সেল নাকি ছেলে? এটা দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব। এই যে কনফিউশন তৈরি করেছেন, হ্যাঁ, এটা শুধু দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব। ওই যে 11 ভাবে পড়েছিলাম না দ্বন্দ্ব সমাস, মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, ছেলের বিপরীতে মেয়ে। দেখুন বিভক্তি বাদ দিলেও এখান থেকে বিভক্তি বাদ দেন পারলে, দুধে ভাতে এ মূল শব্দ দুধ আর হচ্ছে মূল শব্দ ভাত, মূল শব্দ দুটা থাকছে, কোনো পরিবর্তন থাকছে না। কিন্তু যখন ছেলে মেয়েকে বলবো, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনাকে কেন কনফিউশনে ফেলে দিলাম? ওকে, এখানে অলুক তৎপুরুষও হবে না, মূল শব্দটা হচ্ছে ছেলে, মূল শব্দটা হচ্ছে মেয়ে, মূল শব্দ হচ্ছে ছেলে আর মূল শব্দটা হচ্ছে কি? মেয়ে। তাহলে এটা একটা আরেকটার বিপরীত সমাস। সো এখানে আমাদের কোনো ধরনের কোনো অলুক সমাস হবে না। ওকে, তাহলে আমাদের দ্বন্দ্ব মানে অলুক সমাস ক্লিয়ার। যদি দুইটা বিভক্তি থাকে তাহলে তার নাম অলুক দ্বন্দ্ব, আর একটা থাকলে তাহলে দেখবেন কি আছে? র বা এর, তাহলে তৎপুরুষ। এ বা অন্তঃস্ন আছে, তাহলে তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। আমরা এরপরে যাব হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কি? কর্মধারয় সমাস হচ্ছে পূর্ব পদে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে পরপদে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়। সহজ কথা, পূর্ব পদে বিশেষণ বা বিশেষণ দুইটা থেকে যে কোনো একটা, বিশেষ্য বা বিশেষ্য যে কোনো একটা। সহজ কথা, এমন একটা শব্দ হবে যেখানে একটা বিশেষ্য আর একটা বিশেষণ, অথবা
একটা বিশেষণ আর একটা বিশেষ্য, অথবা দুইটাই বিশেষ্য অথবা দুইটাই বিশেষণ, এরকম কিছু একটা হবে, তাহলে তাকে বলে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের এই সংজ্ঞা আপনি ক্লাস 5 থেকে পড়ছেন, যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য অথবা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পাই, তাকে বলে কর্মধারয় সমাস। কিন্তু এটা দ্বারা আমরা সমাস চিনতে পারি না, এটা দ্বারা সমাস চেনা কঠিন। তো আমরা এখন বিকল্প আর একটু কৌশলে যাব, একটু কৌশলী হব, যে এর বাইরে আমরা গিয়ে কি করতে পারি, এর বাইরে সহজেই কি করে আমরা ধরতে পারি। মহান যে নবী, মহানবী শেষ, নীল যে পদ্মা, নীল পদ্মা, আমি কি করে বুঝবো যে এটা হচ্ছে কর্মধারয় সমাস, বা কর্মধারয় সমাসের মধ্য থেকে আমরা কোনটা কোন কর্মধারয় সমাস, আমরা এটা একটু দেখার চেষ্টা করব। কর্মধারয় সমাস সাধারণত 4 প্রকার: উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদলোপী। এখন আমরা প্রথমে যাব মধ্যপদলোপী সমাস কি, উপমান কি, উপমিত কি, রূপক কি। আমরা একটা একটা করে দেখব যে কর্মধারয় সমাস মধ্যপদলোপীটা লাস্টে আসবো। আমরা একটু উপমান, উপমিত এবং রূপক এই 3টা জিনিস একটু দেখে আসবো। উপমানের সংজ্ঞাটা কি? প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়, এবং পরোক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান। পরোক্ষ বস্তুকে কি বলা হয়? উপমান। তাহলে আমরা একটু দেখতে যাচ্ছি প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু। দেখুন, পরীক্ষার হলে আমরা এটা ধরতেই পারি না, কোনটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ, কোনটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ, আমরা এটা ধরতে পারি না। তাহলে আমরা একটু বিপাকে পড়ে যাই। অথবা যদি বলি একটা বিশেষ্য একটা বিশেষণ পরীক্ষার হলে ইংরেজিতে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এটা ধরতে পারি, কিন্তু বাংলায় ধরতে পারাটা কঠিন। তাহলে আমরা এখানে একটু দেখব, আমরা এখানে একটু কৌশলী হব, যে সহজেই কৌশলে কি করে বোঝা যায়। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস মানে হচ্ছে যে সমাসের প্রথমটা নাউন হবে, পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, n+a, অর্থাৎ প্রথমটা বিশেষ্য, পরেরটা বিশেষণ হবে। এখন আমি বিশেষ্য বিশেষণ চিনি না, তাহলে আমি একটু বাস্তবতার সাথে খেয়াল করব। যদি তুলনা বাস্তব হয়, উপমান মানে বাস্তব তুলনা, উপমান মানে কি তুলনা হবে? বাস্তব তুলনা। উপমান হচ্ছে কি? বাস্তব তুলনা। আর উপমিত এবং রূপক হচ্ছে অবাস্তব তুলনা। কিরকম বাস্তব তুলনা, এটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করব। সাপোজ তুষার শীতল লিখলাম, অথবা তুষার শুভ্র, দুইটাই আসুক, যেটাই আসুক না কেন। এই যে তুষারের নেই ধবল, তুষার ধবল, তুষার ধবল মানে হচ্ছে তুষার শুভ্র। এই শব্দটা আপনার পরীক্ষায় একবার আসছে, শুভ্র দিয়ে আমি ধবল দিয়ে দিলাম, যেটাই আসুক না কেন, যত চেঞ্জ তারা করতে পারে করুক, সমস্যা নেই। তুষার ধবল, তুষার শুভ্র, তুষার শীতল, একই জিনিস। এখন আসুন তুষার শীতল। বাস্তবতা দেখুন, আমি শব্দের শেষে আপনি মনে মনে কি করবেন? একটা হয় বসাবেন, কারণ তুষারকে আমরা শীতলের সাথে তুলনা করেছি। এরপরে আসুন চাঁদকে মুখের সাথে তুলনা করেছি, পুরুষকে সিংহের সাথে তুলনা করেছি। উপমান, উপমিত, রূপক সবগুলোই তুলনাবোধক শব্দ। তুলনাবোধক শব্দের ক্ষেত্রে যদি আমরা দেখি তুলনা বাস্তব, তাহলে উপমান কর্মধারয়, আর যদি অবাস্তব হয় তাহলে সেটা উপমিতও হতে পারে, রূপকও হতে পারে, উপমিতও হতে পারে, রূপকও হতে পারে। তাহলে আমরা আগে উপমানটা ক্লিয়ার করব। বাস্তবতার দিকে তাকান, শব্দের শেষে মনে মনে একটা হয় বসাবেন। দেখুন তো, তুষার শুভ্র হয়, তুষার ধবল হয়, ধবল মানে সাদা। বাস্তবে কি বরফ সাদা হয় না কালো হয়? কমেন্টে লিখুন। আগুন রাঙা, আগুনের নেই রাঙা, বা অরুণ রাঙা, এটা প্রাইমারি প্রশ্ন ছিল, একবার আসছে, বিসিএস রিটেনও একবার প্রশ্ন আসছে, ব্যাংকে বেশ কয়েকবার আসছে। অরুণ রাঙা, তাহলে অরুণ রাঙা আর আগুন রাঙা একই জিনিস, রাঙা। অরুণ মানে সূর্য, রাঙা মানে আলোকিত, সূর্য আলোকিত হয়, আগুন লাল হয়। তাহলে এই যে দেখুন, তাহলে সূর্য কি বাস্তবে আলোকিত হয় না? হয়। তাহলে এটা তুলনা বাস্তব। আমরা সূর্যকে আলোর সাথে তুলনা করি, আগুনকে রাঙা মানে রঙিনের মতো দেখি। এই আলো যদি এখানে না থাকতো তাহলে আপনি আমাকে দেখতেই পেতেন না। তাহলে আলোটা কি হয়? অবশ্যই রাঙা হয়। তাহলে দেখুন, অরুণ রাঙা হয়, সূর্য আলোকিত হয়, তুলনা বাস্তব। তুষার শুভ্র হয়, বাস্তব। তুষার ধবল হয়, বাস্তব। তুষার কি বরফ কি ঠান্ডা হয়, শীতল হয়, নাকি হচ্ছে আপনার গরম হয়? তুষার কি শীতল হয় নাকি গরম হয়? এটা একটু বলবেন। তুষার শুভ্র বলে নেই, তুষার শীতল মানে তুষারের মতো শীতল। তুষার শীতল মানে কি? তুষারের মতো শীতল। ওকে। স্বর্ণোজ্জ্বল মানে স্বর্ণের মতো উজ্জ্বল। অনেকে অনেক উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আমরা সবগুলোই দেখবো। অনেকে কেউ লিখছেন কাজল কালো, কাজল কালো হয়, তাহলে উপমান। এরপরে দেখুন স্বর্ণোজ্জ্বল, স্বর্ণ উজ্জ্বল হয়, শেষ। এখন আসুন কুসুম কমল হয়। এখন আপনার দরকার তুলনা বাস্তব কিনা, যদি বাস্তব হয় তাহলে উপমান কর্মধারয় সমাস, আর কোনো কিছু আপনার ভাবার দরকার নেই। গুড, সময় অনেকে উত্তর তো আমার আগে দিয়ে ফেলছেন। হ্যাঁ, এখন বললাম কাজল কালো। হ্যাঁ, কাজল কালো। রূপাই কবিতার মধ্যে রূপাইকে বলা হচ্ছে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথায় চুল,
কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল। এখানে তাকে কাজলের সাথে পরবর্তীতে দেখব তুলনা করা হয়েছে। এই যে তুলনা করা হয়েছে, এই তুলনাটাই হচ্ছে কি বাস্তব। যদি বাস্তব হয় তাহলে উপমান, আর অবাস্তব হলে আমরা কি করবো দেখুন। উপমানের বজ্র কঠোর, যখন বজ্র পড়ে আর বজ্রকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? এখানে সারা দেশ অর্থাৎ 64 জেলার লোক আছেন। হ্যাঁ, একটু আগে আমরা দেখেছি উপমান সত্য তুলনা আর বাকিটা মিথ্যা বলনা। থ্যাংক ইউ। আপনারা যে জেলা থেকে আসছেন ওই জেলার পাশে লিখবেন বজ্র শব্দটাকে আপনারা কি বলেন। ওই যে বিদ্যুৎ চমকায় না আকাশে, তখন একটা শব্দ হয়, এই শব্দটাকে আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কি হয়? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসুন, এই যে এটাই আমি চাচ্ছি, এই ডাকটা কি আসতে হয় নাকি জোরে হয়? আপনার সামনে হুট করে একটা বিজলি চমকালো, তার সাথে সাথে আপনি কানে আঙ্গুল দেন। কেন আঙ্গুল দেন? যে এখন একটা শব্দ হবে। এই শব্দটার নাম হচ্ছে বজ্র কঠোর। মানে বজ্র কি বাস্তবে কঠোর হয় নাকি নরম হয়, নম্র হয়? অবশ্যই কঠোর হয়। তাহলে বজ্র কঠোর হয়, তুলনা বাস্তব, বাস্তব মানে হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, এখন আসুন, উপমান শেষ, উপমিত এবং রূপক। এখানে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। এটা অবাস্তব তুলনা। দেখুন, পুরুষ কোনো বিশেষ কোনো গুণ থাকলে তাহলে তাকে আমরা সিংহের সাথে তুলনা করি। পুরুষকে সিংহের সাথে তুলনা করি। কর কমল সদৃশ্য, কর মানে বাহুকে কমলের সাথে তুলনা করি। এখন আসুন, তুলনা কি বাস্তব হয় নাকি অবাস্তব হয়? আচ্ছা, এখন দেখুন, এই যে পুরুষকে আমরা সিংহের সাথে তুলনা করি, দেখুন আমাদের খেলোয়াড়রা যেদিন খেলায় জিতে যায় ওই দিন কি বাহ বাহ দেওয়া শুরু করেন, যে টাইগারের সাথে তুলনা করেন। এই যে টাইগারের সাথে তুলনা করেন, আমাদের খেলোয়াড়রা কি আদৌ টাইগার হয়? আচ্ছা, যদি যেদিন হেরে যাই ওই দিন আপনি কার সাথে তুলনা করেন? আমাদের ক্রিকেটাররা যখন এই যে খেলায় হেরে যায় তখন আপনি ওই দিন কার সাথে তুলনা করেন? এটা একটা কমেন্টে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি যখন আমাদের ক্রিকেটাররা খেলায় জিতে যায়, আপনি টাইগার, লায়ন, সিংহ যাই বলেন না কেন তুলনা করলেন, আদৌ কি তারা বাস্তবে সিংহ হয়? হয় না। তাহলে আমরা তার বিশেষ কোনো গুণের কারণে, বিশেষ কোনো ক্ষমতার কারণে, বিশেষ কোনো শক্তির কারণে তাকে সিংহের সাথে তুলনা করি, বাস্তবে সিংহ হয় না। তাহলে দেখুন, পুরুষ সিংহ হয় না, কর কমল হয়, হাতের বাহু। এখন আসুন, কখনোই কি হয় না? কমল হয় না। এখন আসুন, আমরা একটু দেখব রূপকের কি অবস্থা। রূপকেও কি হবে? এই অবাস্তব তুলনা। কিরকম অবাস্তব তুলনা? আপনি গান গাইলেন, আমার আকাশ গান। হ্যাঁ, এখন আসুন, আমরা আরেকটু যেগুলো ইজি প্রশ্ন, কালচক্র, কালের চক্র। কাল তো ঘুরে, সময়কে ঘুরে, কালকে দেখা যায়। এখন আসুন, কাল চক্র হয়, কালের কি আদৌ চক্র হয়? বাস্তব না অবাস্তব? জ্ঞান লোক, জ্ঞান রূপ আলোক, মোহ রূপ নিদ্রা, মোহ নিদ্রা, ক্রোধানল একটা শব্দ বললাম, লাস্ট প্রাইমারিতে প্রশ্নটা এসেছিল, ক্রোধানল। এখন আসুন, ক্রোধানল বলতে আমরা কি বুঝি? বিষাদ সিন্ধু বলতে আমরা কি বুঝি? মন মাঝি বলতে আমরা কি বুঝি? মনকে মাঝির সাথে তুলনা করি, ক্রোধকে অনলের সাথে তুলনা করি। আমরা মাঝে মাঝে বলি এই লোকটা রাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা আদৌ কি মানুষ রাগে ফায়ার হয়, আগুন হয়? রাগ তো পৃথিবীর সবারই আছে। যে বাচ্চাটার বয়স মাত্র 10 মাস, তারে আপনি ইচ্ছার বাইরে একটা গোতা দিলে দেখবেন সে আপনার দিকে হা করে আসতেছে, কারণ তার অস্ত্র 2-4টা দাঁত, আসলে হুট করে একটা কামড় বসিয়ে দিবে। সে বাচ্চাটা তেমন কিছু বুঝে না, কিন্তু সে রেগে গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কি দেখি? রাগে সে অনল আগুন হয়ে যায়। বাস্তবে কি হয়? যদি বাস্তবে আগুন হতো তাহলে তো সবাই একবারে জ্বলে পড়ে ছারখার, সুকান্ত ভট্টাচার্যের মতো। তাহলে এখানে দেখুন, কখনোই আগুন হয় না। আমরা রাগকে আগুনের সাথে তুলনা করি, জ্ঞানকে আলোর সাথে তুলনা করি, লোকটা অনেক জ্ঞানী মানে সে আলোকিত। মোহকে নিদ্রার সাথে তুলনা করি, যে আমি একটা মোহে আছি। এই যে এখন চাকরির বাজারে আছেন, আপনার মোহটাকে আমাকে একটা চাকরি লাগবেই লাগবে, এটা হচ্ছে মোহ। মোহ নিদ্রা, এটা অনেকটা নিদ্রার মতো, যে মোহে আছেন। তাহলে তুলনা কি বাস্তব হলো নাকি অবাস্তব হলো? এই পাশে যদি লিখে তুষার শুভ্র, তুষার শুভ্র, এখানেও তো তুলনা, এটাও তো অবাস্তব, এটাও তো অবাস্তব, এটাও অবাস্তব। তাহলে আমি কি করে বুঝবো একটা উপমিত একটা রূপক? এখানে যদি আমরা পদ ধরি, এখানে দুইটাই নাউন, এখানেও দুইটাই নাউন, এটাও অবাস্তব, এটাও অবাস্তব। তাহলে আপনি দেখবেন দুইটা পদের মধ্যে খালি চোখে দুইটি দৃশ্যমান, তুষারকেও দেখা যায়, শুভ্রকেও দেখা যায়। ক্রোধ, রাগকে দেখা যায় না, অনলকে দেখা যায়। জ্ঞানকে দেখা যায় না, আলোকে দেখা যায়। মোহকে দেখা যায় না, নিদ্রাকে দেখা যায়। আকাশ গাং, এখানে একটু দেখবো, এখানে একেবারেই রূপক, আকাশের সাথে গাং কখনো হয় না। আকাশে কি নদী হতে পারে? হতে পারে না, অবাস্তব তুলনা। অবাস্তব তুলনা হলে তাহলে সেটার মধ্যে দুইটাই যদি দেখা না যায়, আকাশ দুইটাই যদি দেখা যায়, তাহলে সেটা আমরা উপমান বলি। কিন্তু এখানে আকাশের সাথে গাং কখনো হয় না, তাই এটা রূপক বলা হয়েছে। কাল চক্র, কালকে দেখা যায় না, চক্রকে দেখা যায়। এখন আসুন, যখন তুলনা দেখবেন, যখন দেখবেন তুলনা অবাস্তব হচ্ছে, তখন আমাদের কি হতে পারে? ওকে, ওকে, এখন আসুন, একজনে লিখছেন এটাও মোহ, যেমন ফুজাইল স্যারের ক্লাসের অপেক্ষায় থাকে। হ্যাঁ,
আচ্ছা, এই তো আমরা দোয়া করি আপনারা, আল্লাহ যেন আপনাকে সম্মানজনক একটা জীবিকার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এই দেহ গড়ি অগ্নি সমুদ্র। হ্যাঁ, আচ্ছা এই যে শব্দটা যেটা আছে, হ্যাঁ এখানে খেয়াল করবেন মাঝে মাঝে যেটা হবে, এখানে আপনাকে অনেক কিছু ভাবতে হবে যে তুলনাবোধক শব্দের ক্ষেত্রে যদি তুলনা বাস্তব হয় তাহলে উপমান, আর অবাস্তব হলে উপমিত অথবা রূপক। আর যদি দুইটা দেখা যায় তাহলে উপমিত, আর একটা দেখা যায় একটা দেখা যায় না তাহলে রূপক, আর যদি তুলনা বাস্তব হয় তাহলে উপমান। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে উপমান কেন বাস্তব হলো, উপমিত এবং রূপক অবাস্তব, উপমান কেন বাস্তব হলো? উপমানে বলেছিলাম একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষ্য, একটা বিশেষণ। দেখুন এখানে আমরা কি দেখালাম, নাউন 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 নাউন, কিন্তু উপমানে কি করব, তুষার শুভ্র, তুষার মানে হচ্ছে কি, সরি আমরা এখানে একটু দেখবো, সরি একটু কারেকশন করতে যাচ্ছি। পুরুষ সিংহ বলেছিলাম, কি বলেছিলাম, পুরুষ সিংহ, পুরুষকে দেখা যায় সিংহকেও দেখা যায়, সরি একটু কারেকশন, পুরুষ সিংহ। এখানে দেখুন পুরুষটা হচ্ছে কি, পুরুষ এবং সিংহ, পুরুষকেও দেখা যায় সিংহকেও দেখা যায়। বাস্তবে পুরুষ কখনো কি হয় না, সিংহ হয় না। তাহলে দেখুন, হ্যাঁ বাস্তবে পুরুষ কখনো কি হয় না, সিংহ হয় না। তাহলে এটার নামই হচ্ছে উপমান। উপমান মানে উপমিত। উপমান হচ্ছে তুলনাবোধক শব্দ, তুষার শুভ্র তুলনা বাস্তব হয় তাই উপমান, আর তুলনা অবাস্তব হলে দেখবেন কয়টা দেখা যায়, যেমন পুরুষ সিংহ, পুরুষকে সিংহের সাথে তুলনা করি, বাট কখনোই বাস্তবে কোনো পুরুষ সিংহ হয় না, তাহলে এটার নাম হচ্ছে উপমিত। রূপক মানে হচ্ছে ক্রোধ অনল, ক্রোধকে দেখা যায় অনলকে দেখা যায় না, তুলনা করি, তুলনা অবাস্তব তুলনা, শেষ, এটার নামই হচ্ছে উপমান, উপমিত এবং রূপক। তাহলে আমরা যাব মধ্যপদলিপি কর্মধারায়। মধ্যপদলিপি কর্মধারায় বলতে আমরা কি বুঝি? মধ্যপদলিপি কর্মধারায় বলতে আমরা বুঝি যেখানে মাঝের পদ লুপ পাই তাকে বলে হচ্ছে মধ্যপদলিপি। কি আছে, সম্পূর্ণরূপে লুপ্ত হয় তাকে বলে মধ্যপদলিপি। দেখুন অনেক সমাসের মাঝখান থেকে মাঝের পদ লুপ পাই, তাহলে আমরা কি করে এনশিওর হব যে এটাই মধ্যপদলিপি কর্মধারায়? তখন আপনাকে তিনটা শর্ত মনে রাখতে হবে। এক ব্যাস বাক্যে তিনটি পদ হবে। কয়টি পদ হবে? তিনটি। দেখুন, দুধ মিশানো ভাত, দুধ ভাত। বাষ্প চালিত যান, বাষ্পযান। প্রথম শব্দটা লিখছিলাম কি, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে কি হলো, সিংহাসন। তাহলে আমাদের কয়টা করে পদ আছে? তিনটা করে পদ আছে। তাহলে তিনটা পদ প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে মাঝের পদ লোপ পাবে। দেখুন এই যে মাঝখানে যে পদগুলো আছে, এই পদগুলো কি মূল শব্দে আছে? মিশানো নাই, চালিত নাই, চিহ্নিত নাই। তাহলে তৃতীয় শব্দটা হচ্ছে বেশ বাক্যে তিনটি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। আচ্ছা এখন আসুন, এই পরপদের অর্থের প্রাধান্য পাবে। দুধ ভাত বলতে আমরা কাকে বুঝি? মূলত দুধকে, নাকি দুধ মাখানো ভাতটাকে বুঝি? এখানে দুধও ভাত বলি না, দুধ মাখানো ভাত, দুধ ভাত। তাহলে পরপদকে বুঝি, যেহেতু পরপদকে বুঝি তাহলে তার নাম হচ্ছে মধ্যপদরূপী কর্মধারণ। বাষ্পকে বুঝি না, একটা যানকে বুঝি। সিংহকে বুঝি না, একটা আসনকে বুঝি। যে আসনের মধ্যে সিংহের চিহ্ন আঁকা আছে, সিংহের চিহ্ন আঁকা আছে তাকে বলে সিংহাসন। এখন আপনি একটু বলবেন যে ব্যাস বাক্য মধ্যপদলিপি কর্মধারয় হওয়ার জন্য আমি তিনটা শর্ত বলেছি। ব্যাস বাক্যে তিনটে পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে, তবে তাকেই বলে হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস আমরা শেষ করতে যাচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস মানে কি? যে সমাসের বেশ বাক্য থেকে বিভক্তি লোপ পাই তাকে বলে তৎপুরুষ সমাস। যে সমাসের বেশ বাক্যে কি করবে? বিভক্তি লোপ পাই, পূর্বপদের বিভক্তি লোপ পাই এবং পরপদের অর্থের প্রাধান্য পাই যে সমাসে, তাকে বলে হচ্ছে তৎপুরুষ সমাস। দেখুন, পূর্বপদের বিভক্তি লোপ পাবে, পূর্বপদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়, এটা হচ্ছে মেন। পরপদের অর্থ প্রধানভাবে বোঝাই, তাকে কি বলে? তাকেই বলে হচ্ছে তৎপুরুষ সমাস। দুইটা শর্ত, প্রথমে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে, প্রথমে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে, তবে তাকে বলে হচ্ছে কি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কয়েক প্রকারে হয়, যেমন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। হ্যাঁ, এরপরে আসুন নয়ীয়, উপপদ, অলুক, বেশ কয়েকটা প্রকার আছে। এখন আমরা প্রথমেই যাব হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এইখানে একটু মাথায় রাখবেন, আমি আগের বিভক্তিগুলো আপনাকে একটু মুখস্থ করাবো। দ্বিতীয়া বিভক্তি কি? কে রে। দ্বিতীয়া বিভক্তি কি? কে রে। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। মৌমাছি, মৌ আশ্রিত মাছি। ওকে, মোম নির্মিত বাতি, মোমবাতি, থ্যাংক ইউ। এখন আমরা যাব হচ্ছে বিভক্তি। বিভক্তির মানে কি? বিভক্তি মানে হচ্ছে কিছু অব্যয় জাতীয় শব্দাংশ। হ্যাঁ, কিছু অব্যয় জাতীয় শব্দাংশ। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, তৎপুরুষ সমাস বোঝার জন্য অবশ্যই বিভক্তি মনে রাখতে হবে। যদি বিভক্তি কোনো কারণে ভুলে যান তাহলে তৎপুরুষ ধরতে গিয়ে বিপাকে পড়বেন। দ্বিতীয়াকে ভাববেন পঞ্চমী, পঞ্চমীকে ভাববেন সপ্তমী, সপ্তমীকে ভাববেন দশমী। হ্যাঁ, এরকম উল্টাপাল্টা ভাববেন। ওই যে রাধাকৃষ্ণের মতো লাস্টে গিয়া উল্টাপাল্টা যখন ভাবা শুরু করে আপনারা এরকম হয়ে যাবে। তাহলে এখন আসুন, এখন আমরা যাচ্ছি হচ্ছে
বিভক্তি দ্বিতীয় তৎপুরুষ, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে কি দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় সমাস, তৃতীয় তৎপুরুষ মানে পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে সমাস হয়, দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ সমাস হয় চতুর্থী বিভক্তি কি কে জন্য নিমিত্ত, পঞ্চমী বিভক্তি কি হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি কি র এর, হ্যাঁ সপ্তমী বিভক্তি। এখন আসুন এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হয় তবে তাকে বলে হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আমরা একটু দেখব দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষে একটু কনফিউশন আমাদের আছে, যেহেতু এখানেও আছে কে ওখানেও আছে কে, দুইটা কে নিয়ে আমরা একটু একটু কনফিউশনটা দূর করব। দেখুন দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। এখন দেখুন দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি কি কি দেখুন কে রে, কোন শব্দ থেকে কে রে লোপ পেলে তাকে বলা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। যেমন কি আছে দুঃখাতীত, দুঃখকে অতীত কে বিভক্তি, ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো কে লোপ পেয়েছে ছেলে ভোলানো, আমকে কোরানো আম কোরানো, রথকে দেখা রথ দেখা। কিন্তু যদি আমি বলি গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি তাহলে কি হবে গুরু ভক্তি, গুরুকে ভক্তি তাহলে কি হবে গুরু ভক্তি। এই যে শব্দটা বললাম দেখুন এখান থেকেও কিন্তু কে লোপ পেয়েছে, এইটা চতুর্থী বিভক্তি। কেন? ওই গুরুর কথা আমি বলবো যেই গুরুকে আপনি মন থেকে রেসপেক্ট করেন, আপনার জীবনে সবচেয়ে প্রিয় স্যার, যাকে আপনি সারা জীবন পছন্দ করতেন। এটা হতে পারে প্রাইমারি স্কুল, হতে পারে মাধ্যমিক স্কুল, হতে পারে উচ্চ মাধ্যমিক কলেজ, হতে পারে বিশ্ববিদ্যালয়। আপনার জীবনে সবচেয়ে প্রিয় স্যার যিনি ছিলেন, আপনার জীবনে সবচেয়ে প্রিয় স্যার যিনি ছিলেন, ওনাকে দেখলেই আপনার মাথাটা নিচু হয়ে আসে, স্যার আসসালাম আলাইকুম। এই যে আপনি সালাম দিয়েছেন এটা হচ্ছে ধর্মীয় কাজ, সম্প্রদান কারক। চতুর্থী বিভক্তি সম্প্রদান জাতীয় বাক্য থেকে যদি কে লোপ পাই তাহলে ওই কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। সম্প্রদান জাতীয় যত বাক্য আছে সকল বাক্য থেকে যদি কে লোপ পাই তাহলে চতুর্থী বিভক্তি, আদারওয়াইজ অন্যথায় সকল শব্দের কে হচ্ছে তৃতীয় বিভক্তি। রথ দেখা। এখন আসুন আমকি কোড়ানো, ছেলেকে ভোলানো, দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত, বিপদকে আপন্ন বিপদ আপন্ন, দুঃখকে অতীত দুঃখাতীত। ওকে, এখন আসুন মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেখুন এক্ষেত্রে শব্দটা হচ্ছে ধর্মীয় শব্দ, ধর্মীয় বাক্য। আর ধর্মীয় যত বিষয় আছে দান অর্চনা সাহায্য সবগুলো সম্প্রদান, সম্প্রদান মানেই হচ্ছে চতুর্থী। সম্প্রদান জাতীয় বাক্য থেকে যদি কে লোপ পাই ওই কেটা চতুর্থী বিভক্তি, অন্য সকলকে দ্বিতীয় বিভক্তি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাচ্ছি তৃতীয় বিভক্তি কি আছে মন গড়া, কি লোপ পেয়েছে মন দ্বারা গড়া। অকালে মৃত্যু, হ্যাঁ অকালে মৃত্যু, এখানে একটু খেয়াল করুন এই যে দেখুন অকালে মৃত্যু, অকাল মৃত্যু এটা একটু কারেকশন করতে হবে, এটা সপ্তমী তৎপুরুষ হবে। মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, এখান থেকে কি লোপ পেল? আচ্ছা এখানে দেখুন দিয়ে দ্বারা দিয়ে, বাক যুদ্ধ মানে হচ্ছে বাক দ্বারা যুদ্ধ। দ্বারা দিয়ে কর্তৃক যদি কোনো একটা শব্দ থেকে লোপ পাই তবে তাকে বলে দ্বারা দিয়ে কর্তৃক, যদি কোনো একটা বাক্যের মধ্যে থেকে লোপ পাই তাহলে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, তাহলে এটাকে বলা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বারা দিয়ে কর্তৃক এটা হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ সমাস, দ্বারা দিয়ে কর্তৃক। এরপরে আমরা যাবো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি কি বলছিলাম কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত। বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, জন্য শব্দটা লোপ পেয়েছে। আরামের জন্য কেদারা, জন্য লোপ পেয়েছে। পাগলদের জন্য গড়ত, পাগলা গড়ত। বসতের নিমিত্ত বা জন্য বাড়ি তাহলে বসত বাড়ি। কে জন্য নিমিত্ত লোপ পেলে তাহলে চতুর্থী বিভক্তি হয়। চতুর্থী বিভক্তি লোপ পেলে তবে তাকে বলে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি, বিভক্তি কি আছে হতে থেকে চেয়ে, পঞ্চমী বিভক্তি কি আছে হতে থেকে চেয়ে, লোপ পেলে তাকে বলে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। খাঁচা হতে, খাঁচা থেকে সারা, খাঁচা সারা। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। বদ থেকে জাত, বজ্জাত। ইতি থেকে আদি, ইত্যাদি। হ্যাঁ, হতে থেকে লোপ পেলে এটা কোন বিভক্তি হবে? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি লোপ পেলে তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি লোপ পেলে তবে তাকে বলে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে হচ্ছে কি র এর লোপ পাবে, র এর। যেমন মানবের হৃদয়, মানব হৃদয়, মানবের হৃদয় সমান সমান কি আছে মানব হৃদয়। চন্দ্রের অর্ধ, এখানে র লোপ পেয়েছে, এখানে কি আছে এর লোপ পেয়েছে। দিল্লির ঈশ্বর, র লোপ পেয়েছে। পথের অর্ধ, এর লোপ পেয়েছে, মূল শব্দ পথ এবং অর্ধ। গণের তন্ত্র, র লোপ পেয়েছে। বিশ্বের কবি, কি লোপ পেয়েছে? র। র বা এর মানে ষষ্ঠী বিভক্তি যদি লোপ পাই তবে তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। র বা এর লোপ পেলে তবে তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে যাব হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপরে যাব সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্ন অ তো এ করতে
যদি কোনো শব্দ থেকে লোপ পাই তবে তাকে বলে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন দিবা নিদ্রা, এখান থেকে কি লোপ পাই? দেবাই নিদ্রা, অন্তঃস্ন অ ছিল, গাছে পাকা সমান সমান কি হয়? গাছ পাকা, তাহলে এ লোপ পেয়েছে, তাহলে কি লোপ পেয়েছে? এ। তাহলে এই যে এ বা অন্তঃস্ন অ লোপ পেল, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি লোপ পেলে তবে তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা কি বললাম? সপ্তমী তৎপুরুষ সমাস। সহজ কথাই আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যদি বিভক্তি লোপ পাই, দ্বিতীয়া থেকে দেশের সেবা, দেশ সেবা, হ্যাঁ, দিল্লির ঈশ্বর, দিল্লীশ্বর, এখানে যত শব্দই থাকুক না কেন, দিল্লির ঈশ্বর সমান সমান দিল্লীশ্বর, দানেবীর, দানবীর, হ্যাঁ। আচ্ছা, সোনার তরী, এটা ষষ্ঠী নয় কেন? যেখান থেকে বিভক্তি লোপ পাই না। সোনার তরী, কানিস, নাজমা, শম্পা, আপনি প্রশ্ন করেছেন স্যার সোনার তরী কেন ষষ্ঠী নয়? দেখুন, সোনার তরী এখান থেকে যদি র লোপ করে দেই তাহলে কি হবে? সোনার তরী। সোনার তরী যদি রকে লোপ করে দেই তবে তাকে কি বলে? সোনার তরী হবে। তাহলে দেখুন, এখান থেকে লোপ পাই নাই, সোনার তরী মানে সোনার তরী হলো, সোনার তরী মানে হচ্ছে সোনার তরী হলো। তাহলে এখান থেকে র লোপ পাই নাই, যেহেতু লোপ পাই নাই তার মানে হচ্ছে, যেহেতু লোপ পাই নাই তাহলে সেটা হচ্ছে অলুক, যেহেতু লোপ পাই নাই অলুক। আর যদি লোপ না পেত, লোপ যদি পেয়ে যেত তাহলে ষষ্ঠী তৎপুরুষ হতো, দিল্লির ঈশ্বর, দিল্লীশ্বর, হয় এই টাইপের হতো, দিল্লির ঈশ্বর। যেমন আছে গলাতে ধাক্কা, গলা ধাক্কা, দিবাই নিদ্রা, দিবা নিদ্রা, এই শব্দগুলো এ অত লোপ পেলে তবে তাকে বলা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে যেমন হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি? বহুব্রীহি সমাসের আগে আমরা আর একটু পড়ব, বহুব্রীহি সমাসের আগে আমরা একটু রিভিশন দেব, লাস্ট রিভিশন। যে শব্দের মাঝখান থেকে যে বিভক্তি লোপ পাই তাকে বলে ওই তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পেলে তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ। চতুর্থী বিভক্তি লোপ পেলে তাকে বলে চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ। সপ্তমী বিভক্তি লোপ পেলে তাকে বলে সপ্তমী তৎপুরুষ। এখন আমরা যাব হচ্ছে এই উপপদ তৎপুরুষ নামে একটা তৎপুরুষ আছে, উপপদ। উপপদ তৎপুরুষ মানে এটাকে আমরা একটু দেখব। উপপদ যে সমাসের কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয়। সাপোজ আমি একটা শব্দ লিখলাম পঙ্কজ, পঙ্কজ, অথবা লিখতাম জলচর, জলচর, অথবা আমি লিখতাম হচ্ছে জলচর লিখবো না, লিখলাম হচ্ছে জলধি, জলধি। জলধি, জলধি মানে কি? পঙ্কজ মানে হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। যে এক কথায় জাতীয় যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে, দেখুন দুইটা কৌশল বলবো। একটা হচ্ছে এক কথায় জাতীয় যত শব্দ আছে সবগুলোই হচ্ছে কি উপপদ। জলধি মানে হচ্ছে কি জল দেয় যে, জলদ, জলধি মানে হচ্ছে জল ধারণ করে যে, জলধি। জলধি শব্দের শাব্দিক অর্থ কি? এটা একটু কমেন্টে লিখুন। সব জলধি শব্দের সমার্থক শব্দ কি? জলদ আমরা জানি হচ্ছে জল দেয় যে। পকেট মারে যে, পকেট মারি। বিদ্যাবাড়ি কোন সমাস? বিদ্যাবাড়ি, হ্যাঁ আজকে আমরা পেয়েছি। বিদ্যার বাড়ি সমান সমান বিদ্যাবাড়ি, ষষ্ঠী তৎপুরুষ সমান বিদ্যার বাড়ি। এখান থেকে একটা ল লোপ পেয়েছে যে এই বাড়িতে শুধু বিদ্যা আর বিদ্যা। এই বাড়িতে আমরা কি পাই? বিদ্যা আর বিদ্যা। থ্যাংক ইউ। মনে মরা, মন মরা, মনে মরা, মন মরা। আচ্ছা, এখন আসুন বেশবাক্য কি স্যার সমাস কি বেশবাক্য সহ লিখবো? নজরুল ইসলাম, আমি বেশবাক্যটা বলেছি। দেখুন বেশবাক্য ছাড়া কিন্তু সমাস ধরাটা কঠিন, তবে বেশবাক্যটা বুঝে আপনাকে উত্তর দিতে হবে। ধামা ধরে যে, ধামা ধরা। হর বলাই যে, হর বলা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসুন। ওকে, জল রাখার আধার, জলাধার। জলাধার মানে হচ্ছে জল আধার। জলধি, জলদ জল দেয় যে। জলধি মানে কি জল ধারণ করে যে, জল ধারণ করে যে। জল তো অনেকেই ধারণ করে, ধারণ করে যে, জল অনেকেই ধারণ করে। কে জল ধারণ করে? এখন দেখুন জল ধারণ কে কে করে? জল ধারণ করছে, আমার হাতে একটা পট আছে, পানির পট, এখানে জল আছে। তাহলে এই যে শব্দটা আমাদের জল আছে, এটাও একটা জলধি, কারণ তার মধ্যে জল ধারণ করেছে। পুকুরে জল আছে, এটা জলধি। সাগরে জল আছে, সেটাও জলধি। নদীতে জল আছে, সেটাও জলধি। সবাইকে না বুঝিয়ে স্পেসিফিক বিশেষ একটাকে বোঝাই, তাই এটাকে বলে হচ্ছে যুগড়ুর শব্দ। শব্দ প্রকরণে বুঝাবো। আপনার দরকার প্রথমে একটা কি থাকবে? নাউন, বেশ বাক্যে একটা ভার্ব, তাকে বলে হচ্ছে উপপদ। অথবা যে কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় সাধিত হয় তবে তাকে বলে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, উপপদ। এখন আমরা যাব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানেটা কি? বহু ব্রীহি আছে যার, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। বহু ধান আছে যার, তাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি। বহু ধান আছে যার, তাকে আমরা কি বলি? বহুব্রীহি।
বহু ধান আছে যার, তাকে বলে বহুব্রীহি। বহুব্রীহি সমাস বুঝতে হলে প্রথমে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস ছিল বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে দুটি পদের অর্থের প্রাধান্য ছিল, তাই এখন বহুব্রীহি সমাসে দুটির মধ্যে একটি পদেরও অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো কিছুকে বুঝাবে। অন্য কোনো কিছুকে যদি বুঝাই তবে তাকে বলে বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে যদি বুঝাই তবে তাকে বলে হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে যাব যে পূর্বপদ পরপদ কোনোটাকে বোঝাবে না। তাহলে এখানে দেখুন বহুব্রীহি সমাস আমাদের বেশ কয়েক প্রকারে সাধিত হয়। কি কি বহুব্রীহি সমাস আছে? সমানাধিকরণ, সমানাধিকরণ, সমানাধিকার অথবা সমানাধিকরণ, বেধিকরণ, এরপরে হচ্ছে নয়ীয়, বেতিহার, বেতিহার, নয়ীয়, এরপরে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, নিপাত নিষিদ্ধ বহুব্রীহি। একটা একটা করে দেখব। আমরা দেখব পূর্বপদ বিশেষণ। পূর্বপদ কি? বিশেষণ। পরপদ বিশেষ্য, এই দুটো শব্দ মাথায় রাখবে। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ, যাই হোক একটা বিশেষ্য একটা বিশেষণ হবে। হতশ্রী, হত মানে হারিয়েছে, শ্রী মানে বিউটি। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, আর পরেরটা হচ্ছে নাউন মানে হচ্ছে বিশেষ্য। আচ্ছা এখন দেখুন হচ্ছে লাল পাড় যে শাড়ির, লাল পেড়ে, লাল পেড়ে বলতে আমরা লালকে বুঝি না, পেড়েকে বুঝি না, একটা শাড়িকে বুঝি। তাহলে দেখুন লাল এটা হচ্ছে বিশেষণ, পেড়েটা হচ্ছে বিশেষ। খুশ মেজাজ, খুশ বলতে আমরা কাকে বুঝি? ভালো। মেজাজ মানে মেজাজ। দেখুন খুশ মেজাজ বলতে আমরা কাকে বুঝি? খুশকে না মেজাজকে না একটা ব্যক্তিকে যার মেজাজটা ভালো। কমেন্টে লিখুন। কে আপনার যে চেহারা, যে কিউটনেস, যে লাবণ্য, যে সৌন্দর্য আছে, আজকে থেকে 50 বছর পরে কি থাকবে? থাকবে না। তখন তো আপনি বুড়ো হয়ে যাবেন। কেউ দাদা, কেউ দাদু, কেউ নানা, কেউ নানু হয়, এই অবস্থা হবে। তখন আপনাকে আমাকে বলা হবে হতশ্রী, মানে আমার স্ত্রী ছিল, সৌন্দর্য ছিল, লাবণ্য ছিল, আজকে নেই। তাহলে একটা ব্যক্তিকে বোঝাই। তাহলে দেখুন একটা কি বোঝাই? ব্যক্তিকে বোঝাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। হ্যাঁ, মোহাম্মদ সুলাইমান সাদি, থ্যাংক ইউ। ব্যক্তিকে বোঝাই। সবাই তো মোটামুটি ভালোই অ্যান্সার করছেন, খুব ভালো উত্তর দিচ্ছেন। কোন একটা ব্যক্তিকে বোঝাই। এখন আসুন কি বুঝাচ্ছিলাম যে সমানাধিকরণ, একটা বিশেষণ একটা বিশেষ্য থাকবে, তবে পরপদ পূর্বপদ পরপদকে না বুঝিয়ে আদার্স অন্য কোনো কিছু একটাকে বোঝাবে, তবে তাকে বলে হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে বহুব্রীহি। খেয়াল করবেন প্রথমটা বিশেষণ, পরেরটা বিশেষ্য যদি হয় তবে তাকে বলে হচ্ছে সমানাধিকরণ। তবে তাকে কি বলে? সমানাধিকরণ। বেধিকরণ মানে হচ্ছে যেই বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ দুটি বিশেষ্য পদ হয়, দুটি বিশেষ্য পদ হয়। দেখুন বিশেষণ হওয়া যাবে না। এই বেদিকরণের প্রথম সূত্র হচ্ছে বিশেষণ। এই বিশেষণ হওয়া যাবে না। যদি বিশেষণ হয় তাহলে সেটা ভুল, কোনো মতেই বিশেষণ হবে না। অথবা কখনো ক্রিয়া বিশেষ্য হতে পারে, ক্রিয়া প্লাস বিশেষ্য এটা পেয়ে হতে পারে। তাহলে বেদিকরণের প্রথম সূত্র হচ্ছে সে কে? বিশেষণ। একটু আগে বলছিলাম একটা বিশেষণ একটা বিশেষ্য, এখন বলবো বিশেষণ হওয়া যাবে না। দুইটাই বিশেষ্য হতে পারে, অথবা একটা বিশেষ্য একটা ক্রিয়া হতে পারে, একটা বিশেষ্য একটা ক্রিয়া হতে পারে। যেমন দেখুন আশি, বিশ, আশি হচ্ছে একটা নাউন, বিশ হচ্ছে একটা নাউন। শুল পানিতে যার শুল পানি, বিনা পানিতে যার বিনা পানি, কথা সর্বস্ব যার কথার সর্বস্ব। কথা এটা হচ্ছে নাউন কথা, সর্বস্ব যার এটা হচ্ছে ভার্ব, বিনা এটা হচ্ছে একটা নাউন, পানিতে যার এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে কি কি হতে পারে? নাউন প্লাস ভার্ব। দেখুন এই নাউন প্লাস ভার্ব কিন্তু একটু আগে আমরা পড়েছিলাম উপপদ তৎপুরুষে। উপপদ তৎপুরুষে বলেছিলাম পঙ্কে জন্মে যা পঙ্কজ, সত্য বলে যে সত্যবাদী, গৃহে থাকে যে গৃহস্থ, বর্ণ লুকায় যে বর্ণচোরা। তাহলে উপপদ এবং হচ্ছে বেদিকরণ অনেকটাই কাছাকাছি, সেম। কিছু কিছু শব্দ আছে পূর্বপদ বিশেষ্য পরপদ ক্রিয়া হলে দুইটা সমস্যা হয়। এখন অপশনটা দেখে শুনে উত্তর দিবেন। যেটা দুইটা উত্তরের মধ্যে প্রথমে থাকবে সেটি উত্তর হবে। তাহলে বেদিকরণ মানে কি? এমন একটা শব্দ যেখানে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে আদার্স কিছু একটা বোঝাবে, কিন্তু কোনোটার মধ্যে বিশেষণ থাকতে পারবে না, দুইটাই বিশেষ্য থাকতে পারবে, অথবা একটা বিশেষ্য একটা ক্রিয়া থাকতে পারবে, তবে তাকে বলে হচ্ছে বেদিকরণ বহুব্রীহি। বেতিহার, দেখুন বেতিহার মানে কি? ক্রিয়ার পারস্পরিক অর্থে বেতিহার বহুব্রীহি হয়। ক্রিয়ার পারস্পরিক অর্থে বেতিহার বহুব্রীহি হয়। খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রচুর প্রশ্ন আমাদের চাকরি পরীক্ষা আসে, বিসিএস, ব্যাংক অথবা আদার্স সব পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা এখানে একটু দেখব কানা কানে, লাঠা লাঠি, হাতা হাতি, চোখা চুখি, মারামারি, ঘুষাঘুষি, হ্যাঁ দেখা দেখি, এই টাইপের যত শব্দ আছে সব বেতিহার। বেতিহার মানে কি? ক্রিয়ার পারস্পরিক। পারস্পরিক মানে কি? সর্বনিম্ন দুইজন অথবা বেশি। এখন আমি ক্লাসে আছি, আমি একজন শিক্ষক,
আমার ক্লাসে সবাইরে ধরে পিটালাম, আমাদেরকে তো টিচারে কতই পিটিয়েছে, কিন্তু কোনোদিন মারামারি হয়নি ক্লাসে। কেন মারামারি হয় নাই? যে স্যার তো আচ্ছা মতো পিটাইছে, স্যার আচ্ছা মতো পিটিয়েছে, আমরা পিটাই নাই। শিক্ষক একা মেরেছে, আমরা মারি নাই। ছাত্র কখনো মারে না, শিক্ষক মারে। তাহলে একজন মেরেছে তাই মারামারি হয় না। আমিও মারলাম আপনিও মারলেন, তাহলে তার নাম হচ্ছে মারামারি। আমিও মারলাম আপনিও মারলেন। এখন দেখুন, আমি ক্লাসের মধ্যে একা একা হাসলাম, আপনি কি বলতে পারবেন যে স্যার তো ক্লাসে হাসাহাসি করেছে? এটা বলতে পারবেন কিনা? গালিতে গালিতে যে ঝগড়া, গালাগালি। নাসরিন জাহান, এটার বেশ বাক্য কি? হ্যাঁ, মারামারি। কুলাকুলি, কুলে কুলে যে মিলন, কুলাকুলি, কুলে কুলে যে মিলন, কুলাকুলি। আচ্ছা, চুলাচুলি, চুলে চুলে যে ঝগড়া। আমি আমার চুলে ধরে সারাদিন টানলাম, হবে না। আমি আপনার চুলে ধরলাম, আপনি আমার চুল ছোট ধরতেই পারলেন না, তাও হবে না। আমারও চুলে ধরে টানতে হবে, আপনারও চুলে ধরে টানতে হবে। দুইজনে মিলে একটা কাজ করলে তার নাম হচ্ছে কি? বেতিহাত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসুন, ইয়েস, চোখে চোখে যে কথা, চোখাচোখি। ইয়েস, একজনের চোখে তাকাইছেন, আরেকজনে অন্যদিকে তাকাই রয়েছেন, তাহলে এটার নাম হবে না। তাহলে এখন দেখুন, তাহলে বেতিহার মানে কি? দুজন কর্তা একসাথে একটা কাজ করবে, কানাকানি। হ্যাঁ, দুইজন কর্তা একসাথে করছে। আচ্ছা, লাঠালাঠি, হাসাহাসি, মারামারি, গুতাগুতি, ঘুষাঘুষি, যত শব্দ আছে দুইজন কর্তা একসাথে করে তাকে বলে বেতিহার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সকল চাকরি পরীক্ষার জন্য। প্রত্যয়ান্ত বহুব্রীহি, যে সমাসের শেষে তিনটা প্রত্যয় থাকবে। কি কি প্রত্যয় থাকবে? আ, এ, উ। তিনটা প্রত্যয় থাকবে, আ, এ, উ। বহুব্রীহি সমাসের শেষে, যেই বহুব্রীহি সমাসের শেষে তিনটা প্রত্যয় থাকবে, এক, আ, এ, উ, তাহলে তাকেই বলে প্রত্যয়ান্ত। দেখুন, উনপাজুরে এ আছে লাস্টে, গরমুখু ও আছে, মূল শব্দের শেষে কি আছে? উ। মুখ যোগ উ, মুখু। একদিকে চোখ যার, এক চোখা, আ আছে লাস্টে, হ্যাঁ, চোখ যোগ আ, চোখা। নি খরচে কি আছে? এ আছে। এই যে এ আছে নি খরচে, তাহলে কি আছে? এ আছে, আ আছে, উ আছে। আ, এ, উ যদি কোনো সমাসের শেষে থাকে, এই তিনটা যেহেতু প্রত্যয়, তবে তাকে বলে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। হ্যাঁ, একগুয়ে, একগুয়ে। হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে মূল বিষয়, যে তিনটা প্রত্যয় যদি শব্দের শেষে থাকে, তবে তাকে বলে অবশ্যই প্রত্যয়ান্ত বহুব্রীহি। আচ্ছা, এখন আসুন, প্রত্যয়ান্ত বহুব্রীহির পরে কি আছে আমাদের? প্রত্যয়ান্ত বহুব্রীহির পরে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহিতে দেখুন, আমরা একটু আগে বলেছিলাম অলুক তিনটা পড়েছিলাম, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। তৎপুরুষে এই জন্য আর পড়াই নেই, এখানেও একটু স্কিপ করবো, একটু রিভিউ করে নিচ্ছি। দুইটা বিভক্তি থাকলে তাহলে তার নাম অলুক দ্বন্দ্ব। একটি বিভক্তি আছে র অথবা এর, তাহলে তার নাম অলুক তৎপুরুষ। একটি বিভক্তি আছে এ অথবা অন্তস্ন অ, তাহলে তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। দেখুন, কানে খাটো, কয়টা বিভক্তি? কয়টা বিভক্তি আছে? একটা বিভক্তি আছে, কানে খাটো। দেখুন কি আছে? এ। আচ্ছা, মুখে ভাত, কি আছে? এ। মুখে ভাত বলতে আমরা মুখকেও বুঝি না, ভাতকেও বুঝি না, একটা অনুষ্ঠানকে বুঝি, আদার্স। কানে খাটো, কানকেও বুঝি না, খাটোকেও বুঝি না, কি বুঝি? অন্য কিছুকে। তাহলে গলায় গামছা কি আছে? অন্তস্ন আছে। এবং অন্তস্ন যদি কোনো শব্দের শেষে থাকে, তবে তাকে বলে হচ্ছে অলুক বহুব্রীহি। এখন আমরা যাব সংখ্যাবাচক বহুব্রীহি এবং হচ্ছে কি? দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি এবং কি আছে? দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহির সংজ্ঞাটা সবাই একটু খেয়াল করো, কি লেখা আছে? যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হবে। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক, পায়ে বেডি, ইয়েস, মাথায় ছাতা, একই জিনিস, মাথায় ছাতা অথবা পায়ে বেডি। শিউলি ভুইয়া লিখছেন মাথায় ছাতা, সম্পাক্তা লিখছেন পায়ে বেডি। এই জাতীয় যত শব্দ আছে সবগুলি হচ্ছে কি? অলুক বহুব্রীহি। তাহলে এখন আমরা যাবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, দ্বিতীয় সর্বোচ্চ ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেতিহার। এরপরে সংখ্যাবাচক বহুব্রীহি, এরপরে হচ্ছে কি? সংখ্যাবাচক বহুব্রীহি। আর এটা পড়তে গিয়ে আমরা একটু বিপাকে পড়ে যাই। সংখ্যাবাচক বহুব্রীহি বলতে কি বুঝি? দেখুন, সংখ্যাবাচক বহুব্রীহি দ্বিগু সমাসে কি? সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য বোধ। তার মানে দ্বিগু সমাসে কি হবে? প্রথমে সংখ্যা, পরে বিশেষ্য, প্রথমে সংখ্যা, পরে বিশেষ্য, প্রথমে সংখ্যা, পরে বিশেষ্য। তাহলে আমরা বহুব্রীহি সমাসে যাচ্ছি। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, কোনো ধরনের অমিল নাই, তার মানে মিল আছে, আর কিছু দরকার নেই আমার। পূর্বপদ সংখ্যা এবং পরপদ বিশেষ্য। পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি বিশেষ্য হয়, পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি বিশেষ্য হয়, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য। তিনবার বলেছি, কেন? খুব সিরিয়াসলি বুঝতে হবে।
দেখতে দুইটাই সেম, একটা চৌচালা একটা চৌরাস্তা, একটা চৌচালা একটা চৌরাস্তা, দুইটা দেখতে অনেকটাই সেম। তাহলে আমি কি করে বুঝবো একটা বহুব্রীহি একটা দ্বিগু? দেখুন, একটা বহুব্রীহি আর একটা দ্বিগু, পূর্বপদ সংখ্যাবাচক পরপদ বিশেষ্য, এটা বহুব্রীহি। দ্বিগুতে বলছে পূর্বপদ সংখ্যাবাচক সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদ, মানে প্রথমটা সংখ্যা কি আছে চৌরাস্তা, চৌ এটা প্রথমে সংখ্যা, রাস্তা বিশেষ্য। সাত ঘাট, সাত হচ্ছে সংখ্যা, ঘাট হচ্ছে বিশেষ্য, সাত হচ্ছে সংখ্যা, ঘাট হচ্ছে বিশেষ্য। তাহলে এখানে দেখুন তার সে মানে হচ্ছে 3 সংখ্যা আর তার মানে বিশেষ্য। এখন আসুন চতুর্ভুজ, 4 মানে সংখ্যা, ভুজ মানে বিশেষ্য, 10 মানে সংখ্যা, আনন মানে বিশেষ্য। তাহলে আমি কি করে বুঝবো যে এটা সংখ্যাবাচক বহুব্রীহি আর এটা সংখ্যাবাচক দ্বিগু? একটা ওয়ার্ড মনে রাখবেন, দ্বিগুতে পরপদের অর্থ বোঝায়, আর বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝায়। বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝাই, তবে তাকে বলে বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝাই, অন্য কিছু। এখন আসুন সমাহার যদি বোঝাই তাহলে দ্বিগু, খুব ভালো। সমাহার না বোঝাইলে বহুব্রীহি। অপশনে কি সমাহার দেয়া থাকে? থাকে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু অপশনে কোনো সমাহার দেয়া থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করবো একটু দেখুন যে আমরা এক্ষেত্রে কি করতে পারি। দশানন বলতে আমরা কাকে বুঝি? মূলত দশকে না আননকে নাকি রাবণকে? সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝে অন্য কিছুকে বুঝাই, সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বুঝাই, তবে তাকে বলে হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি মানেই তো অন্য কিছুকে বুঝাবে। দেখুন চতুর্ভুজ দ্বারা আমরা কাকে বুঝি? চারকে নাকি ভুজকে, নাকি 4টা ভুজ আছে এমন একটা বস্তুকে? যার 4টা ভুজ আছে, এটা আয়তক্ষেত্র হতে পারে, চতুর্ভুজ হতে পারে, সামান্তরিক হতে পারে, রম্বস হতে পারে, বর্গ হতে পারে, যেমন চাই তাই হতে পারে। যার 4টা ভুজ আছে, যার 4টা বাহু আছে, যার 4টা ভুজ অথবা 4টা বাহু আছে তাকেই বলে। এটা রম্বস হতে পারে, আয়ত হতে পারে, বর্গ হতে পারে, যার 4টা বাহু আছে। তার 3 তার আছে যার। তাহলে আমরা বাস্তবে কি 3কে বুঝি, কে বুঝি, না তারকে বুঝি, নাকি একটা যন্ত্রকে বুঝি? তার একটা যন্ত্রকে বুঝি। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে যদি বোঝাই, তাকে বোঝাবে? অন্য কোনো কিছুকে যদি বোঝাই তবে তাকে বলে কি বলে? বহুব্রীহি সমাস। 3 পায়া আছে যার, তেপায়া, তেপায়া দ্বারা আমরা বুঝি কি একটা টেবিলকে, 3কেও বুঝি না, পায়াকেও বুঝি না, আদার্স অন্য কোনো কিছু বুঝি। তাহলে সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বুঝালে তবে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। তাকে কি বলে? সংখ্যাবাচক বহুব্রীহি বলে। এখন আসুন সংখ্যাবাচক বহুব্রীহি শেষ, তাহলে আমরা একটু দ্বিগু দেখি। দ্বিগুতে কি আছে? দ্বিগুতে হচ্ছে চৌরাস্তা। দ্বিগুতে হচ্ছে কি? চৌরাস্তা। চৌ বলতে আমরা কাকে বুঝি? চৌকে বুঝি নাকি মূলত রাস্তাকে বুঝি? চৌরাস্তা মানে 4টা রাস্তা মিলছে যেখানে, এরকম একটা জায়গাকে বুঝি। 7 ঘাটের সমাহার, 7 ঘাট। আমরা মূলত কাকে বুঝি? 7কে বুঝি না, মূলত ঘাটটাকে বুঝি। 7টাকে বুঝি না, কাকে বুঝি? ঘাটটাকে বুঝি। তাহলে এখন আমি বললাম শতাব্দী। শতাব্দী বলতে আপনি কাকে বুঝেন? শতকে নাকি মূলত অব্দকে? শতকে নাকি অব্দকে? অব্দটাকে বুঝি, পিছনের পরপদটাকে বুঝি, বছরটাকে বুঝি। তাই এটাকে বলে হচ্ছে দ্বিগু সমাস। এটাকে কি বলে? দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন একটা জিনিস, পরপদকে বুঝালে তাহলে তার নাম হচ্ছে দ্বিগু, আর পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝালে তাহলে তার নাম হচ্ছে বহুব্রীহি। আমরা একটু দেখছি। চৌচালা কোন সমাস? কমেন্টে লিখবেন। চৌরাস্তা কোন সমাস? একটু কমেন্টে লিখবেন। চৌচালা এবং চৌরাস্তা, চৌচালা এবং চৌরাস্তা দুইটার মধ্যে কোনটা কোন সমাস হবে একটু কমেন্টে লিখবেন। চৌচালা এবং চৌরাস্তা। এখন দেখুন এই দুইটা শব্দকে ক্লিয়ার করুন। একটু ক্লিয়ার করছি আমরা। চৌচালা এবং চৌরাস্তা বলতে আমরা কোনটাকে বুঝি? চৌচালা মানেটা কি? চৌচাল আছে যার, তাই তো চৌচালা। চৌচাল আছে যার, তাকে আমরা কি বলি? চৌচালা। একটা চাল আছে, জাস্ট এমন একটা কি, কাকে বুঝি? ঘরকে বুঝি, তাকে বলে হচ্ছে কি? চৌচালা। চৌচালা। আর চৌরাস্তা বলতে আমরা কি বুঝি? 4টা রাস্তা মিলছে। তাহলে চৌচালা বলতে আমরা চৌকেও বুঝলাম না, চালাকেও বুঝলাম না, তাহলে 4টা চাল আছে এমন একটা ঘরকে বুঝি। আর চৌরাস্তা বলতে আমরা কি চৌকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? রাস্তাকে বুঝি, পরপদকে বুঝি। তাহলে এটার নামই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি একটা আর একটা দ্বিগু।
কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি এবং কোনটি দ্বিগু? কমেন্টে লিখবেন প্লিজ। চার চাল আছে, যা চার চৌ চালা। ওকে, তাহলে আর দুইটা প্রশ্ন দিচ্ছি, দেখি আপনারা একটু একটু আইডেন্টিফাই করবেন। 12 হাতি, 12 হাতি এটা কোন সমাস? 12 হাতি। আবার লিখবেন হচ্ছে পঞ্চানন, কোনটা কোন সমাস? পঞ্চানন এবং হচ্ছে 12 হাতি, কোনটা কোনটা? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই দুটা। 12 হাতি মানে আমরা 12 হাত পরিমাণ দৈর্ঘ্য যার এমন একটা বস্তুকে বুঝি। কার 12 হাত দৈর্ঘ্য? শাড়ি, মেয়েদের কাপড়, যেটা মেয়েরা যে কাপড় পরে, শাড়ি কাপড় পরে। হ্যাঁ, পঞ্চানন মানে কি? পঞ্চানন মানে পঞ্চ আনন আছে যার। কার পঞ্চ আনন আছে? কার পঞ্চ আনন? কার? একটু আগে বলছিলাম 10 আনন আছে যার। 10 আনন মানে হচ্ছে রাবণ। তাহলে পঞ্চ আনন কার আছে? আমাকে ওইটা বুঝাতে হবে যে এই কারণে বহুব্রীহি। এখন যদি জড়ে বক মোড়ে আর ফকিরের কেরামতি বাড়ে তাহলে তো হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনি একটু বুঝে পড়বেন। পঞ্চ হাতি মানে হচ্ছে পঞ্চানন। হ্যাঁ, পঞ্চানন, পঞ্চানন। এখন যদি বলি পঞ্চ হাতি তাহলে কি হবে? লুঙ্গি। পঞ্চ হাত পরিমাণ, 5 হাত পরিমাণ দৈর্ঘ্য যার। 12 হাতি, 12 কেও বুঝি না, হাত কেও বুঝি না, একটা কাপড়কে বুঝি, শাড়ি কাপড়কে বুঝি। পঞ্চানন বলতে পঞ্চকেও বুঝি না, আননকে বুঝি, আননকেও বুঝি না, কাকে বুঝি? শিবকেও বুঝি, যার আনন আছে কয়টা? 5টা। তাহলে দেখুন, এটা আপনাকে একটু বুঝে উত্তর দিবেন যে একটা শব্দ দেখা মাত্রই ওই শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে। এটা কি পরপদকে বোঝাচ্ছে নাকি আদারওয়াইজ অন্য কিছুকে বোঝাচ্ছে? পূর্বপদ পরপদ কোনোটাকে বোঝাচ্ছে না। তাহলে তাহলে অন্য কিছুকে বোঝালে বহুব্রীহি সংখ্যাবাচক, আর কোনোটাকে না বোঝালে তাহলে সেটার নাম হচ্ছে দ্বিগু সমাস। কোনোটা পরেরটাকে বোঝালে কি হবে? পরেরটাকে বোঝালে হচ্ছে দ্বিগু, আর কোনোটাকে না বোঝালে হবে বহুব্রীহি সমাস। এরপরে আমরা যাব হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসটা হচ্ছে, অব্যয়ীভাব সমাস মানে কি? যে সমাসের প্রথমে অব্যয় থাকে তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব বেশ বাক্য চেনার উপায় না, অব্যয়ীভাব সমাস চেনার উপায় আমরা দেখব যে অব্যয়ীভাব যে সমাসের প্রথমে অব্যয় থাকে তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব। যে সমাসের প্রথমে কি থাকে? অব্যয় থাকে, তাকে বলে অব্যয়ীভাব সমাস। অব্যয় মানে কি? উপসর্গ, অনুসর্গ, এই জাতীয় যে শব্দ যার কোনো পরিবর্তন নাই, যার কোনো ব্যয় নাই, তাকে বলে হচ্ছে অব্যয়। যদি কোনো শব্দের প্রথমে অব্যয় থাকে তাকে বলে হচ্ছে কি? অব্যয়ীভাব সমাস। যদি কোনো শব্দের প্রথমে, হ্যাঁ, তাহলে যদি কোনো শব্দের প্রথমে পঞ্চানন মনে হচ্ছে পঞ্চ আনন আছে যা শিবকে বুঝিয়ে থাকে। একে লিখছেন সুমন চন্দ্র দে। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর সঠিক। এখন আসুন হচ্ছে 12 হাত যার না, 12 হাত পরিমাণ দৈর্ঘ্য যার, 12 হাত যার তা না। আচ্ছা, এখন আসুন আনন মানে হচ্ছে মাথা, আনন মানে হচ্ছে মাথা। এখন আসুন মরণ পর্যন্ত, আমরা এটাকে কি বলি? আমরণ। এই যে আ একটা উপসর্গ, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, আ একটা উপসর্গ, মূল পর্যন্ত আমূল। আমরা বলি না একবারে আমূল পরিবর্তন করে দেবো, একবারে মূল পর্যন্ত উঠিয়ে দেবো, মূল সহ উঠাবো, এটাকে বলে হচ্ছে আমূল। তাহলে এখানে দেখুন নির্জলা মানে হচ্ছে জলের অভাব, তাকে বলে নির্জলা। বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব। এই যে বি একটা উপসর্গ, নি একটা উপসর্গ, আবাদ ভাতের অবাদ, হা একটা উপসর্গ, গড় একটা উপসর্গ। আম খাস লা গড় বাজে খয়ের, এটা হচ্ছে গড়টা হচ্ছে আরবি উপসর্গ। আচ্ছা, এখন আসুন হা, হাটা হচ্ছে তৎসম উপসর্গ নাকি বাংলা উপসর্গ? কোনটা বলেন তো? বাংলা উপসর্গ। হা, হা মানে হচ্ছে অভাব, হাবাতে। এখন দেখুন কোন শব্দের প্রথমে যদি অব্যয় থাকে তাকে বলে অব্যয়ীভাব। আপনার পরীক্ষা আসবে হাবাতে শব্দটা কোন সমাস? অব্যয়ীভাব। কোন শব্দের প্রথমে গড়, বে, বি, দূর, হা, নির ইত্যাদি উপসর্গে যোগে অব্যয়ীভাব সমাস হয়। সহজ কথা, যে সমাসের প্রথমে অব্যয় আসবে, অব্যয়, তবে তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। যে সমাসের প্রথমে কি থাকবে? অব্যয় থাকবে, তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। যে সমাসের প্রথমে কি থাকবে? অব্যয় থাকবে, তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে, এরপরে আমরা যাচ্ছি অব্যয়ীভাব সমাসের বাক্যাংশে যাচ্ছি। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস আরো কিছু কিছু শব্দে হয় অতিক্রম না করে অর্থে, যেমন যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, যথারীতি, রীতিকে অতিক্রম না করে। এটা আমাদের 44তম বিসিএস এর প্রশ্ন, যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাচ্ছা, ইচ্ছাকে অতিক্রম না করে। যথা একটা উপসর্গ, যদি কোনো শব্দের প্রথমে যথা থাকে তাহলে সেটার নামই হচ্ছে, এটা হচ্ছে কি? অনুসর্গ যথা। তাহলে এটা একটা অব্যয় পদ, তাহলে তাকে বলে অব্যয়ীভাব সমাস। যথা সত্যি। হ্যাঁ, অনুধাবন, অনু শব্দটা একটা অনু শব্দটা কি আছে? একটা উপসর্গ। যদি কোনো শব্দের প্রথমে
যদি কোনো শব্দের প্রথমে কি থাকে, উপসর্গ অথবা অনুসর্গ অথবা যে কোনো একটা অব্যয় থাকে, তবে তাকে কি বলে, অনুসর্গ বলে। তাহলে অনুসর্গ, উপসর্গ বা অনুসর্গ অর্থাৎ অব্যয়, যে কোনো শব্দের প্রথমে যদি কোনো একটা অব্যয় আসে, ওই অব্যয় আসলেই তবে তাকে বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখব এই অব্যয়ীভাব সমাস, যে কোনো শব্দের প্রথমে অব্যয় আসলেই তাকে বলে অব্যয়ীভাব। মাঝে মাঝে অর্থটা বোঝায়। যেমন অনুগমন মানে পশ্চাৎগমন, এখানে অনু শব্দটা কি লেখা আছে আপনি দেখবেন 9 10-এর বোর্ড বইয়ে 15টা ভাব লেখা আছে, যে সমাসের প্রথমে কোনো একটা অব্যয় থাকে, ওই অব্যয় থাকলেই তাকে বলে অব্যয়ীভাব সমাস। অব্যয় থাকলেই তাকে কি বলে, অব্যয়ীভাব সমাস। বেশ, এখন মাঝে মাঝে কোনটা কোন অর্থে বোঝায়, কোনটা সামীপ্য অর্থ বোঝায়, হ্যাঁ, কোনটা সদৃশ্য অর্থ বোঝায়, কোনটা ক্ষুদ্র অর্থ বোঝায়, এটা একটু দেখবেন মাঝে মাঝে অর্থটা নিয়ে একটু প্রশ্ন আসে। এখন একটু দেখবেন, এখন একটু বলবেন যে আমাদের এই সমাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা এই যে আপনি 2 ঘন্টা যাবত ক্লাস করছেন, ক্লাস করার পর আপনার ফিলিংস কি? সমাস কি অনেক কঠিন? আপনার কাছে কি খুব কঠিন মনে হয়? আমি বেসিক্যালি যে পড়াচ্ছি 9 10-এর বোর্ড বই বেস, যতগুলো উদাহরণ আমরা আজকে পড়েছি সবগুলোই 9 10-এর বোর্ড বই বেস পড়েছি, পুরাতন বোর্ড বই 2020 সাল অথবা তার আগের। দেখুন, চাকরির বাজারে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। চাকরির বাজারে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। আমি কয়েকটা বিষয়কে একসাথে করেছি যেটা কনফিউশন সৃষ্টি হতে পারে। যেমন অলুক সমাস 3টা একসাথে করেছিলাম, সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু, সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু দুটাকে আমি আলাদা করেছি। এই জন্যই যে এই দুইটা আগের চেয়ে অনেক সহজ। হ্যাঁ, 5:30 থেকে ফোন নিয়ে বসে আছি, একটার পর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু রিভিউ করব 5 মিনিটে। এতক্ষণ যে যা পড়েছেন আমরা 5 মিনিটে একটা রিভিউ করব। আগে অনেক কঠিন ছিল, এখন মোটামুটি সহজ হয়েছে। আব্দুল সামাদ অস্থির ক্লাস ছিল, থ্যাংক ইউ। তারপর চোখ, এই ক্লাস ছাড়তে আসলে মন চাই না, চোখ আর জি মন বলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসুন, সমাস অনেক বেশি কঠিন না। নতুন বইয়ে আপনি প্র্যাকটিস করতে যাবেন না, কারণ নতুন বইয়ে দেখবেন 2 পৃষ্ঠার মধ্যে সব সমাস শেষ করে দিয়েছে। 2 পৃষ্ঠায় কি আদৌ সমাস শেষ করলে হবে? হবে না। এত কঠিন কঠিন শব্দ দিচ্ছে, নতুন নতুন পরীক্ষা, নতুন নতুন প্রশ্ন করছে, তো সেখানে 2টা পৃষ্ঠা দিয়ে আপনি নতুন বোর্ড বইয়ের উপর আমরা ভরসা রাখতে পারি না। বিভক্তি আমার মাথায় ঢুকে না। বিভক্তিটা দাদা মুখস্থ করে নেবেন, মুখস্থ, ডিরেক্ট মুখস্থ। কে এর দ্বিতীয় বিভক্তি, কারাদেয় কর্তৃক তৃতীয়া, কে জন্ম নিমিত্ত চতুর্থী, হতে থেকে চেয়ে ষষ্ঠী, পঞ্চমী, র বা এর ষষ্ঠী, এ অন্তঃস্ন অতৈকার্তে সপ্তমী। মুখস্থ করবেন, তাহলেই হবে। সমাস মানে 6 মাস লাগে। কে? এমডি সুলাইমান সাদি। এই মনে হচ্ছে সামনে 2 ঘন্টার একটা ক্লাস। হ্যাঁ, সমাস 6 মাস লাগবে কেন বলেন তো? সমাস 6 মাস কেন লাগবে? 6 মাসের তো কোনো বিষয় না। তাহলে আমরা একটু রিভিউ করব, ওভারঅল আমরা একটু রিভিউ করব। এটা কি রিভিউ করতে যাচ্ছি? নতুন বইয়ে সমাস চৌচালা কর্মধারে দেওয়া থাকলেও সেটা কোনো দিন চৌচালা কর্মধারে সমাস হবে না। অবশ্যই সংখ্যাবাচক বহুব্রীহি হবে। অনেকবার চাকরি পরীক্ষায় এই প্রশ্ন এসেছে, প্রত্যেকবারেই সংখ্যাবাচক বহুব্রীহি উত্তর দিতে হয়েছে, কখনো দেওয়া হয়নি। উপমান, উপমিত, রূপক আমরা এটা একসাথে ক্লিয়ার করেছি, থ্যাংক ইউ। আমরা একটু রিভিউ করব খুব অল্প সময়ের মধ্যে। দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে যে সমাসে 2টা পদের মধ্যে 2টা পদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে 2টা পদের অর্থের প্রাধান্য থাকে, 11 ভাবে হয়। 2টি মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, সমার্থক, প্রায় সমার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এরপরে পড়েছিলাম অলুক, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক। অলুক সমাস 3টাতে আছে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। 2টা বিভক্তি থাকলে তার নাম অলুক দ্বন্দ্ব, একটা বিভক্তি র বা এর, অলুক তৎপুরুষ, একটা বিভক্তি এ বা অন্তঃস্ন অ, তাহলে তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি, র বা এর তৎপুরুষ। উপমান, উপমিত, রূপক দেখবেন তুলনা যদি বোঝাই তাহলে উপমান, উপমিত, রূপক। বাস্তব তুলনা মানে হচ্ছে উপমান, অবাস্তব তুলনা হচ্ছে উপমিত বা রূপক। 2টা দেখা গেলে উপমিত, একটা দেখা যায়, একটা কল্পনা করতে হয়, তাহলে তার নাম হচ্ছে রূপক। মধ্যপদলোপী 3টা শর্ত বলেছিলাম। শেষ বাক্যে 3টি পদ হবে, মাঝের পদ লোপ পাবে, পরপদের অর্থে প্রাধান্য থাকবে। তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত।
অলুক তৎপুরুষ বিভক্তি লোপ পাবে না, একটু আগে বলেছি। উপপদ মানে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ ক্রিয়া হবে, তাকে বলে উপপদ। বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝালে তাহলে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের মধ্যে যদি দেখেন প্রথমটা বিশেষণ পরেরটা বিশেষ্য, তাকে বলে হচ্ছে সমানাধিকরণ। কোনোটাই বিশেষণ নাই, তাকে বলে ব্যধিকরণ। দুজন কর্তা একসাথে যদি একটি কাজ করে তাকে বলে হচ্ছে ব্যতিহার। শব্দের শেষে আ এ উ থাকলে তাকে বলে প্রত্যয়ান্ত। সংখ্যা থাকলে প্রথমে পরেরটাকে না বোঝায়। সংখ্যাবাচক শব্দ আসলে একটু ভাববেন কোনটাকে বোঝাচ্ছে। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পরপদকে বোঝাই তাহলে হচ্ছে দ্বিগু, কোনোটাকে না বোঝালে বহুব্রীহি। অব্যয়ীভাব সমাস, যে সমাসের প্রথমে অব্যয় থাকে তাকে বলে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এখন আসুন, অনেকে লিখছেন 2বার রিভিশন দিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জাইন ফেসাল, আশা করি এরকমই, অনেক বেশি কঠিন বলে মনে হচ্ছে না। আপনারা আমাদের সাথে আরও এরকম ক্লাস পাওয়ার জন্য বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে থাকুন। ইউটিউব চ্যানেলে আপনি ফলো করেন, যত ধরনের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ওয়েবসাইট হচ্ছে www.বিদ্যাবাড়ি.com। এখন আসুন, বিদ্যাবাড়ির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সমাস দেখলাম। পরবর্তী ক্লাসে আমাদের ইউটিউবে চোখ রাখবেন, আরও নতুন নতুন অধ্যায় নিয়ে আমরা আসছি। তাহলে আমরা আমাদের ক্লাস আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই।